সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 806তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ শান্তর জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল আবাসিক হোটেলে ছেলেকে দেখে দৌড়ে পালায় মা। দেখেন, জীবনের গল্পের অনুষ্ঠানে 806তম এই গল্পটা আমার হৃদয়ের এমন জায়গায় টাচ করেছে, ও প্রিয় বন্ধু, আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু আপনাকে এই গল্পের প্রসঙ্গে এইটুকুই বলবো, গল্পটা আপনি শোনেন এবং শুনলে আমাদের এই পৃথিবী সম্বন্ধে, আমাদের এই পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ কেন মানুষকে বানিয়েছে, আপনি শুধু এই প্রশ্নের জবাব খুঁজতে থাকবেন। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের বরিশালের ভাই বর্তমান প্রবাসী শান্তকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শান্ত, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার দুজন কাকা, একজন জেঠু, এছাড়া রয়েছে আমার দুইজন পুপি। বরিশাল শহর থেকে অনেক দূরে ছোট্ট কোনো গ্রামে আমাদের পরিবারটা এক একান্নবর্তী উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সুদের ব্যবসায়িক। যদিও আমার বাবা আমার জন্মদাতা পিতা, তারপরও আমার বলতে খুব কষ্ট হচ্ছে বাস্তবতার খাতিলে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবার বাড়িতে দিন রাত মিলিয়ে মানুষের ভিড় জমে থাকে এবং প্রত্যেকটা মানুষের বিপদে আপদে যেরকম সমস্যায় পড়ুক না কেন দৌড়ে আমাদের বাড়িতে আসে এবং আমার বাবা ওই মানুষদেরকে সহযোগিতা করে, সাহায্য করে। তবে সেই সাহায্যের পিছনেও আমার বাবার একটা স্বার্থ লুকিয়েছিল, সেটা ছিল টাকা। আমার বাবা সুদের উপরে মানুষকে ঋণ দিত এবং কাট্টা সুদ। আমার বাবা সুদখোর নামে আমাদের এলাকাতে পরিচিত একজন মানুষ ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি যখন আস্তে আস্তে করে বড় হই, আমাদের এলাকার মানুষগুলো আমাকে সুদখোরের বেটা বলে ডাকতো, যেটা শুনতে আমার কাছে অনেক খারাপ লাগতো। কিন্তু তারপরেও আমার মা আমাকে বোঝাতো, কান্নাকাটি করিস না, এরকম হয়ে যায়, এরকম তোর বাবা একটা সময় ভালো হয়ে যাবে, এরকমভাবে আম্মা আমাকে সবসময় বুঝাইতো। আর আমার মাই যে শুধু আমার বাবার বউ ছিল তা না, আমার বাবার এর আগে আরও 2টা বউ ছিল। একটাকে আমার বাবা তালাক করে দেয় এবং আরেকটা বউ স্টিল এখনও আছে। আমার আরও অনেকগুলো সৎ ভাই বোন আছে। কিন্তু আমার মা এমন একজন মহিলা, বয়সে একেবারে কম ছিল। আমি বললে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, শুনেছিলাম আমার দাদা দাদির মুখে যে আমার মায়ের নাকি 11 বছর বয়সে বিয়ে হয়। আমার মায়ের যখন 11 বছর বয়স, তখন আমার বাবা আমার মাকে বাড়ি থেকে উঠায় নিয়ে আসে। আমার মাকে 11 বছর বয়সে আমার বাবা বিয়ে করে। আমার বাবা আমার মাকে অনেক পছন্দ করত এবং পছন্দের খাতিরে একটা পর্যায়ে আমার বাবা বিয়ের প্রস্তাব পাঠায় আমার নানা ভাইয়ের কাছে। যখন বিয়ের প্রস্তাব পাঠায় আমার নানা ভাই, তখন এক কথায় আমার বাবার কাছে আমার মাকে বিয়ে দেবে না বলে নানা ভাই তখন বলে দেয়। আমার বাবা তখন বলে, টাকা পয়সা যত যাই লাগে সমস্ত কিছু দেবে, তারপর আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেন। কিন্তু আমার নানা ভাই রাজি হচ্ছিল না। তার বড় কারণ ছিল আমার বাবা পেশায় ছিল একজন সুদখোর এবং দ্বিতীয়ত আমার বাবা এর আগে 2টা বিয়ে করে, যার জন্য আমার নানা ভাই রাজি হচ্ছিল না। রাজি না হওয়ার কারণে কোনো এক গভীর রাতে আমার বাবা তার লোকজন দিয়ে আমার মাকে আমার নানা ভাইয়ের ভাঙা ঘর থেকে রাতের বেলায় কিডন্যাপ করে নিয়ে আসে। এরপরে আমার মাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে দুনিয়াতে আমি আসার পরে প্রতিটা মুহূর্তে আমি দেখে আসছি আমার মায়ের উপরে বর্বর নির্যাতন। আমার বাবা কারণে অকারণে আমার মায়ের গায়ে হাত তোলে। আমার মা এই পরিবারে একটা বান্দি দাসীর মতো কাজ করে যায়। সকাল থেকে সন্ধ্যা অবধি আমার মা কাজ করে। আমার মায়ের খাবার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমার মা খেয়েছে কি খায় নাই এই নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একান্নবর্তী এত বড় একটা পরিবারের সমস্ত কাজগুলো আমার মা করতো। আমার মা যখন শীতের সকালবেলা পুকুর পাড়ে যেত, প্রায় এক গাপলার মতো কাপড় চোপড় আমার আম্মার জন্য ওখানে রেডি থাকতো। কাপড় ধোয়া শেষ হতে না হতেই আমার দাদিমাকে চিল্লানো শুরু করতো, দুপুর হয়ে যাচ্ছে, রান্না বান্না কখন করবা। আমার মা এসে এই সমস্ত পরিবারে মানুষের রান্না একাই করতো এবং তারপরে আবার দুপুরবেলা সবার কাপড় চোপড় ধুয়ে দিত। এরকমও হইতো আমার চাচারা জেঠুরা গোসল করে, মানে পুকুরে গোসল করে লুঙ্গিগুলো পর্যন্ত তারা ধুইতো না, লুঙ্গিগুলো পর্যন্ত অভাবে রেখে আসতো এবং আমার মা প্রত্যেকের লুঙ্গি ধুয়ে তারপরে শুকাইতে দিত। এত পরিমাণের কষ্ট আমার মা আমাদের এই পরিবারে করে। যাই হোক, এরকম করতেছে
পরিবারের কাজ, নিজের সংসারের কাজ নিজেই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কাজের পরিপ্রেক্ষিত আমার দাদি কথায় কথায় আমার বাবার কাছে বিচার দিত যে তোর বউ কাজ করে না, কোনো কাজের কথা বললে শোনে না, রাগারাগি করে, মুখে মুখে তর্ক করে। এবং আব্বার কাছে বিচার দেওয়া মাত্র আব্বা একটা বড় আম্মাকে জিজ্ঞেস করতো না এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যে। আমার দাদি বিচার দেওয়া মাত্রে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তুলতে শুরু করতো, মাকে মারতে শুরু করতো। আমার মা বয়সে ছোট ছিল, দৌড়ে কখনো ঘরের পিছিয়ে এখানে ওইখানে, আমার দাদির পিছনে, আমার চাচিদের পিছনে ওইখানে গিয়ে লুকাইতো। মানে আমার মা আর আমার বাবা যদি কখনো মার্কেটে যাইতো বা দোকানে যাইতো, আমিও যদি যাইতাম, বেশিরভাগ মানুষই বলতো যে আমার বাবার নাকি আমার মা তার মেয়ে। আমার বাবাকে বলতো বাবা আর আমার মাকে বলতো তার মেয়ে, এরকম করে বলতো। আমার মা বয়সে একেবারেই ছোট ছিল, একদম ছোট। যাই হোক, এরকম করতে করতে একটা পর্যায়ে আমি বড় হই। আমি তখন অনেক বড় হয়ে যাই। আমার বাবা তখন পর্যন্ত কিন্তু সেই সুদের ব্যবসায় করে যাচ্ছে, সুদের উপরে মানুষকে টাকা দিচ্ছে এবং প্রতি বছরে সুদে আসলে মানুষের কাছ থেকে টাকা উদ্ধার করছে। এবং প্রয়োজন হলে আমার বাবা মানুষের কাছ থেকে জায়গা সম্পত্তি পর্যন্ত লিখে নিচ্ছে। এমন পরিমাণ অত্যাচার অবিচার আমাদের গ্রামের মানুষের উপরে আমার বাবা করে যে অত্যাচার অবিচারের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। কিন্তু তারপরেও অবাক করা ব্যাপার হচ্ছে আমাদের গ্রামের কোনো মানুষ আমার বাবার এগেনস্টে কথা বলে না, আমার বাবার বিপরীতে কেউ কথা বলে না। প্রত্যেকে আমার আব্বাকে অনেক সম্মান করে, আব্বাকে অনেক বেশি শ্রদ্ধা করে এবং আব্বাকে মসজিদে নামাজ পড়তে গেলে সামনের কাতারে জায়গা দেওয়া হয়। যখন আমার মাকে প্রতিনিয়ত এইভাবে মারতো, রাতের বেলায় মাকে মেরে আতারাইতে আম্মুর সাথে ঘুমাইতো এবং বাকি অর্ধেক রাত আমার আব্বা তার প্রথম ওয়াইফ মানে যিনি এখনও আছে তার ঘরে গিয়ে ঘুমাইতো। আমার সৎমা আমি কখনো দেখি নাই এক বিন্দু পরিমাণের কাজ করতে। আমার সৎমা কোনোদিনও কোনো কাজ করে না। সৎমার কাজই হচ্ছে একটা আমার দাদির সাথে ফুটুর ফুটুর গল্প করা এবং গ্রামের মহিলাদের সাথে চলাফেরা করা এবং আব্বা আসলে আব্বার কাছে আমার মায়ের নামে বিচার দেওয়া। এটাই ছিল একমাত্র আমার সৎমায়ের কাজ। এছাড়া আমি আমার সৎমাকে অন্য কোনো কাজ করতে দেখি নাই। আর আব্বাও একইভাবে সৎমায়ের কথা, দাদির কথা শুনে আমার মায়ের উপরে মারতো। সময়গুলো পাস হতো তো একটা সময় আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন আমাদের এলাকার একটা স্কুলে ক্লাস 8-এ পড়ি। তো যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছি, ক্লাস 8-এ পড়তেছি। তো ক্লাস 8-এ পড়া অবস্থায় একদিন হঠাৎ করে আমাদের স্কুলটা কিন্তু অনেক দূরে ছিল না, মানে আমাদের এলাকায় একটা বাজার ছিল, বাজারের পিছনেই ছিল আমাদের স্কুলটা। আমাদের স্কুল ছিল আমাদের স্কুল ছিল গ্রামের পিছনে, মানে যেখানে বাজার ছিল বাজারের পিছনেই ছিল আমাদের স্কুলটা এবং তার সামনে ছিল আমাদের বাড়িটা। আর এখানে একটা খাল ছিল, খালের পাড়ে ছিল আমাদের বাড়ি। মানে আমাদের বাড়ি থেকে বাজারে আসার জন্য খালটা পার হয়ে আসা লাগতো এবং স্কুলে আসার জন্য খালটা পার হইতো। মানে আমাদের বাড়িটার প্রথমে হচ্ছে একটা খাল, খালের পরে বাজার এবং বাজারের পরে ছিল স্কুলটা। তো যাই হোক, একদিন আমি ওরকম মানে করতেছি, মানে ক্লাস 8-এ পড়ি। ওই সময় আমি স্কুলে বসে আছি, তখন টিফিন আওয়ার মানে লাঞ্চের সময় হয়েছে। তো লাঞ্চের সময় হলে সবাই কিন্তু বাড়িতে চলে যেত লাঞ্চ করার জন্য, যেহেতু গ্রামের স্কুল ছিল। তো আমি কিন্তু আবার বাড়িতে যাইতাম না, আমি আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে আসতাম, আব্বু টাকা দিত। আব্বুর কাছে যখন টাকা চাইতাম তখন কিন্তু টাকা দিত, কখনো টাকা নিয়ে আমার সাথে বাবা করতো না, টাকা চাইতাম টাকা দিত। তো দুপুর আমি তখন সিঙ্গারা এটা ওইটা খাইয়া আমি ক্লাস করতাম, আমি বাড়িতেও যাইতাম না, ভাতও খাইতাম না। তো একদিন দুপুরবেলা হলো কি, মানে টিফিনের সময় সবাই মিলে চিল্লাইতে আসে, মানে বাজারের দিকে যাইতেছে দৌড়ে। তো বাজারে চিল্লানি শব্দ শুনতে বাজারে যাইতেছে সবাই দৌড়ে। তো আমিও তখন বাজারের দিকে দৌড় দিলাম আর কি। আমি তো মোটামুটি বড়ই, অনেক বড়, ক্লাস 8-এ পড়ি, মানে অনেক বড়। তেমনি দৌড়ে গেলাম বাজারের দিকে, চিল্লানি শব্দ শুনা। আমি যাওয়ার পরে দেখতেছি যে একটা মহিলা দৌড়াইতে আছে, তার শরীরে অর্ধেক কাপড় আছে তো আর অর্ধেক কাপড় নাই, মানে জাস্ট রাস্তার মধ্যে দৌড়াইতে আছে পাগলের মতো করে। এবং আমার আব্বা ওই মহিলাটাকে লাঠি নিয়ে দৌড়িতেছে পিছন দিয়া। তো আমার মা, এটা ছিল আমার মা, বাট স্কুলের দিকে আসতেছে দৌড়ে ওরকম। আমি এক পাশ দিয়ে যাচ্ছি, আরেক পাশ দিয়ে মা তখন দৌড়ে আসতেছে। আমি তখন দৌড়ে গিয়ে মায়ের সামনে পড়লাম, মা তখন আমার জড়ায় ধরে আমার পা ধরা কান্নাকাটি করতে, আর আমার বাসা। মা একটা মিক্সি পরে আছে, গ্রামের মানুষ হয়তো চিনবে, গ্রামের বেশিরভাগ মেয়েরাই মিক্সি পরে, একদম লম্বা টাইপের এরকম, তলে দিয়ে ছিঁড়ে গেছে ছিঁড়া এবং বাকিটা পুরো ভিজে গেছে। ওই যে খাল পার হয়ে আসছে, খালের পাড় দিয়ে আসতে পুরো ভিজে গেছে, গায়ের মধ্যে কাদা, হাতের মধ্যে কাদা, পা দিয়ে রক্ত বেরোইতে আসছে। একটা সন্তানের জন্য এই দৃশ্যটা যে কতটা কষ্টকর, আমার মা তখন পর্যন্ত অর্ধনগ্ন, মানে অর্ধেক কাপড় পরে আছে, বাকি অর্ধেক উলঙ্গ। তো আমাদের এটা যদিও গ্রামের বাজার হয়ে থাকে, বাট ওই গ্রামের বাজারে অনেক দোকানপাট, এই দোকানপাটের মানুষগুলো তামাশা দেখতেছে সবাই আইসা চারপাশ দিয়ে আসেন। আমার বাবা, আমার মা যখন এসে আমার পা চেপে ধরে ওইখানে মাকে মারতে শুরু করে। তখন সহ্য করতে পারিনি, সহ্য করতে না পেরে মানে নিজের শরীরে যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি, আমার বাবা কিন্তু অনেক লম্বা ছিল এবং অনেক চওড়া বডি ছিল,
মানে অনেক বিল্ডার্সের মতো আমি গিয়ে আমার বাবারে ধরি, এবং ধরার পরে বাবাকে তখন ওখানে মারতে শুরু করি, এবং বাবাকে মারতে এসে ওই পিছন থেকে আমার সৎ ভাই, আমার 4টে সৎ ভাই ছিল, তারা তখন দৌড়ে আসে পিছন থেকে, যখন আমি বাবাকে ধরে ফেলছে মারার জন্য, ওরা তখন পিছন দিয়ে আইসা ভাই আমাকে এখানে ফালে, আমার সৎ ভাইগুলো এমন মারে, মানে মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলে, আমি অজ্ঞান হয়ে যাই, এবং অজ্ঞান হয়ে যাই এমত অবস্থা আমাকে তখন ব্যান গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়া অবস্থা আমার তখন জ্ঞান ফিরে হসপিটালে, আমার মা তখন আমার পাশে বসে আছে, ব্যান গাড়ির মধ্যে বসে আছে, এবং মায়ের ওই পোশাক পরা অবস্থা আমাকে হসপিটালে নিয়ে আছে। ডাক্তার আমার চিকিৎসাটা করে, এবং চিকিৎসা করার পরে তখন আমার নানা ভাই বাইচা ছিল ওই মতো, আমার নানা ভাই তখন আসে, আইসা আমার নানা ভাই আমাকে আর আমার মাকে নিয়ে আমার নানু বাড়িতে চলে যায়। নানু বাড়িতে চলে গেলে পরে আমার বাবা একটা বারের জন্য আর আমার মায়ের কোনো খোঁজখবর নিতে আসে না, মায়ের কোনো ভরণ পোষণও দেয় না, মাকে টাকা পয়সাও দেয় না, মায়ের কোনো খোঁজখবরও নেয় না, এবং মানুষের কাছে আমার বাবা বলে বেড়াচ্ছে যে আমার মাকে আমার বাবা তালাক করে দিছে, যে আমার মাকে আমার বাবা তালাক করে দিছে, এবং আমার মাকে তার আর প্রয়োজন নাই। কিন্তু তালাক বাবদ আমার মা যে টাকা পাবে, কাবিনের যে টাকা, কাবিন তো আসলে ওরকম করে করেই নেই, তবে অল্প কিছু যে কাবিনের টাকা ছিল সেই টাকাটা আমার বাবা দেয় নেই, কাবিনের টাকাটা দিল না, এবং না দেওয়ার পরে তো আমার নানু বাড়িতে আমরা তখন পড়ে আছি। আমার নানু বাড়ি কিন্তু খুব গরিব, মানে অনেক গরিব ছিল ওই সময় পর্যন্ত। আমার নানা কিন্তু বেন গাড়ি চালাইতো, তো আমার আরও মামারা ছিল, খালারা ছিল, তো দেখা যায় যে মানে সবাই মিলিয়ে আমার মা ওই পরিবারে এক মুঠো ভাত, আমাদের বাড়িতে আমার মাকে মারতো কাটতো যাই করতো, কিন্তু আমার মা 2 মুঠো ভাত খাইয়ে কিন্তু বাঁচতে পারতো। বাট আমার নানা বাড়ির অবস্থা এতটাই শোচনীয় ছিল যে আমার মা খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না, মানে 3 বেলা যে ভাত খাবে এমন অবস্থা ছিল না। তো আমার তো তখন পড়াশোনা বন্ধ, সব কিছু ওখানে রেখে আসছি। একদিন মনে খুব রাগ লাগলো বলতে মানে এত পরিমাণে রাগ লাগছে, আমার মারে বললাম, মা আমার কয়টা টাকা দিবা? তো মার কাছে কিন্তু কোনো টাকা নাই। আমার নানা ভাই ভ্যান গাড়ি চালা আসছে, নানা ভাই বলছে, নানা ভাই 1000 টাকা দাও। তো নানা ভাই দিতে চায় না, অনেক কষ্ট করে নানা ভাইয়ের কাছ থেকে 1000 টাকা নিয়েছি। তাও 1000 টাকা নেওয়ার কারণ হচ্ছে আমি নানা ভাই বলছি যে আমি স্কুল ড্রেস কিনবো এবং স্কুলে ভর্তি হবো, যেহেতু আমি ক্লাস 8-এ পড়তাম, স্কুলে ভর্তি হবো। আবার একথা বলি নানা ভাইয়ের কাছ থেকে অনেক কষ্ট করে টাকা নেই। তো এই টাকাটা নিয়ে আমি তখন কী করি, ওই আমাদের বরিশাল থেকেই তখন লঞ্চে করে আমি তখন ঢাকায় চলে আসি। কারণ হচ্ছে আমি আর গ্রামে যাব না, বাড়িতে থাকবো না। আমার মায়ের এত কষ্ট, এত দুঃখ, আমার মা কোনো জায়গায় একটু শান্তি পায় না, তো আমি আর পড়াশোনা করবো বা কী করবো, আমি পড়াশোনা করবো না। এই মর্মে আমি তখন লঞ্চে করে, আমার মনে আছে আমি লঞ্চের ভাড়াটাও দিতে পারি না, লঞ্চের ভাড়াও দিইনি, না দিয়ে তখন ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে এদিক সেদিক কাজ খুঁজতেছি, তেমন করতে করতে মানে কোনো দিকে আসলে কোনো কাজ পাওয়া যায় না। এবার একটা রেল স্টেশন আছে, রেল স্টেশনের কাছে এসে আমি তখন বসে আছি। তো ওইখানে আমি মনে করতাম আর কি, আগে আমাদের এদিকে অনেক কুলি থাকতো, যারা কুলির কাজ করে, ভাবতাম রেল স্টেশনে লোক আসলে কুলির কাজ করলে টাকা পাওয়া যায়। তাই না, অনেকেই ধরুন অনেক মালামাল নিয়ে আসতো, অনেক মালামাল, তা আমি কিন্তু রেল থেকে এগুলো নামাই দিতাম। ভিআইপি যাত্রী যাদের পোশাক আশাক ভালো দেখতাম তাদেরকে টার্গেট করে তাদের মালগুলো নামাই দিতাম, এবং এগুলো আমি পরে আপনার গাড়িতে উঠে দিতাম, ওই 10-20 টাকা যতটুকু পারতো দিত, ওইটাই মনে করেন ইনকাম ছিল। তো এরকম করতে করতে আমাদের মানে পাশে কর্নারে একটা লোকে আচার বিক্রি করতো, এখানে বিভিন্ন টাইপের আচার বেচে। আবার রেল স্টেশনের পাশেই একটা গার্মেন্টস ছিল, অনেক বড় একটা গার্মেন্টস। তো গার্মেন্টসের মেয়েরা, বিশেষ করে গার্মেন্টসের মেয়েরাই ওনার কাস্টমার ছিল, গার্মেন্টসের মেয়েরা আসতো এখানে আচার কিনতো, এবং রেল স্টেশনের অনেক যাত্রীরা আসতো, তারাও আচার কিনতো। কিন্তু ওনার মূল টার্গেট ছিল গার্মেন্টসের মেয়েরা, ওনার কাছ থেকে প্রচুর আচার খাইতো। মানে ছোট্ট একটা দোকান, অনেক বড় না দোকান। তো আমি মাঝে মাঝে ওনার সাথে ওই দোকানে বসে বসে গল্প করে কথা বলি। একদিন দুপুরবেলা ওনার দোকানটা বন্ধ করে দেয়, মানে 12টার দিকে বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পর আমি দোকানের সামনে বসে আছি, একটা মহিলা আসছে চিরং থেকে আসছে, উনি চিরং থেকে ঢাকা আসছে। তো আসার পর বলতেছে দোকানটা বন্ধ কেন? আমি বললাম যে দোকানের মালিক তো দুপুরবেলা খাইতে গেলে দোকান বন্ধ রাখে। উনি আমাকে বলে, আমি কম করে হলেও 5,000 টাকার আচার কিনতে আসছি। আমি বলি, কী বলেন, 5,000 টাকার আচার কিনতেন? উনি বললেন, হ্যাঁ, আচার কিনতে আমার 3টা মেয়ে ঢাকায় থাকে, 3টা মেয়ের বাসায় নিয়ে যাব, এবং ওনার আচারগুলো অনেক সুস্বাদু। আমি একবার ঢাকা থেকে চিটংয়ে যাওয়ার সময় ওনার দোকান থেকে আমি আচার নিয়ে গেছিলাম, আচারটা খুব মজার ছিল। আমি আমার মেয়েদের বাসায় নিয়ে যাবো, এই জন্য আচার কিনতে আসছি, দোকানটা বন্ধ। ওনার বাসা কোথাও একটু ডেকে দেওয়া যাবে? আমি বললাম, না, ওনার বাসা তো আমি চিনি না, এমনি পরিচিত এরকম আর কি। তো মহিলা তখন চলে গেছে। 3টার দিকে তখন উনি আসছে দোকান খোলার জন্য আসছে। পরে আমি বললাম যে, ভাই রে, আপনি যে দোকানটা বন্ধ করে চলে যান, জানেন একটা মহিলা আসছিল, অনেক বড় লোক, উনি কম করে 5,000 টাকার আচার কিন্তু আপনার কাছ থেকে, উনি নিজের মুখে বলছে। ওনার 3টা মেয়ে আছে, 3টা মেয়ের বাসা আচার নিয়ে যাইতো, তা আপনি দোকানটা যে বন্ধ করে রাখলেন, এতে আপনার লাভটা কী হইলো?
উনি তখন আমারে বলে, আমি কি করব, আমি কি খাওয়া দাওয়া করবো না? তাই আমি বললাম, আপনারে বললে কেউ কি খাবার দেবে না? উনি বলে, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার বউ আছে, আমার বউ অতটা সুস্থ না, অসুস্থ মানুষ, মানে খুবই অসুস্থ। তো এখন আমরা আচার মানে ভাত আইনে দিবে কে? ভাত খাওয়ার জন্য আমার যাওয়া লাগে। আমি বলি, আপনি তো সকালবেলা আসতেও দুপুরে খাবার নিয়ে আসতে পারেন। উনি বলে, না, আমি দুপুরে খাবার আনলে খাবার নষ্ট হয়ে যাবো, আমার এখানে কোনো ফ্রিজ আছে, কোনো কিছু আছে, এরকম করে বলে। পরে আমি বললাম, একটা কাজ করুন, একটা লোক রেখে দেন, যেহেতু আপনার দোকানে বেচা কিনেও ভালো হচ্ছে, কাস্টমারও ভালো আসতেছে, একটা লোক রেখে দেন। একটা লোক রাখলে একটা লোককে আপনার দোকানে বসলো, দেন আপনার বেচা কিনাটা ভালো হইলো। উনি আমার বলে, তো তুই আমার দোকানে থাক না? থাকবি? আমি তো লোক খুঁজতেছি আজকে অনেক দিন ধরে লোক খুঁজতেছি, আমি তো লোক পাচ্ছি না। তো লোক না পাইলে পর আমি কি করব? এখন তুই করবি, আমার দোকানে কাজ করবি? আমি বলি, তো আপনি আপনার দোকানে যদি আমার কাজ দেন তাহলে করবো না কেন? অবশ্যই করবো। আমার বলে, তোগো কুলিরা জীবনও দোকানে কাজ করতে পারবি না, তোরা কুলিগিরি করবি, রাতের বেলায় ডেন্ডি খাবি, গাঞ্জা খাবি, এগুলো খেয়ে বেড়াবি। আমি কই, কাকা আপনি আমার এমনি কথা কন? আচ্ছা, আপনি কি কোনোদিন আমারে দেখছেন আমি কখনো গাঞ্জা খাইতে, কখনো ডেন্ডি খাইতে, বা কুলির অন্য পোলাপানের সাথে মিশতে রেল স্টেশনে? উনি বলেন, না, তোরা আমি কখনো এরকম করে দেখি নাই। তাইলে আপনি আমার এরকম করে বললেন কেন? আপনি জানেন আমি পড়াশোনা করছি, আমি গ্রামে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে আসছি। আমার বাবা আমাদের গ্রামে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। আমি ওনার কাছেও বলি, আমার বাবা সুদের ব্যবসা করতো, কিন্তু অনেক বড় লোক ছিল। তো উনি আমার বলে, তুই আমার দোকানে কাজ করবি, আমি তোরা রাখবো, তোরা আমার বিশ্বাস হয়। আমি অত বিশ্বাস করা আমার দরকার নাই। তো ঠিক আছে, আপনি কয়েকদিন ধরে দেখেন, যদি বলেন আমি থাকবো। আর ঠিক আছে, তাহলে তো কালকে দেখায়। তা আমি থাকতাম কিন্তু রেল স্টেশনে, ওইখানে ধরেন এক কোনার ভিতরে কাপড় চোপড় লুকিয়ে রাখতাম। দুপুরবেলা ওইখানে টুকি রেল স্টেশনের ভিতরে হচ্ছে গোসলের জায়গা ছিল, ওইখানে গোসল করতাম, বাথরুম ওইখানে করতাম, এবং যাত্রী কুলিগিরি করে ওইখানে খেয়েই ঘুমাইতাম আর কি, মানে বস্তির পোলাপানির মতো আর কি। তো যাই হোক, পরে উনি আমার তখন ওনার দোকানে কাজ দিল, তা আমি ওনার দোকানে কাজ করতেছি। তো উনি আমার বলে যে, দোকানে কাজ করবি, থাকবি কই? তুই এখানে থাকতে পারবি না, তুই থাকবি আমার বাসায়। তাহলে ঠিক আছে, পরে ওনার বাসায় যাইতাম, ওনার সাথে দোকানে আসতাম, বাসায় যাইতাম, এভাবে 1 সপ্তাহ মতো কাজ করি। অ্যান্ড কাজ করার পর ওনার অনেক বিশ্বাস জন্মে যায় যে আমি ঠিকমতো কাজ করতেছি, কাজে ফাঁকি দিই না, কোনো ফাইজলামি করি না, ভালোভাবে কাজ করি। ওনার তখন খুব ভালো লাগে। অ্যান্ড একটা পর উনি তখন ওই দুপুরবেলা খাইতে যাওয়ার সময় আমাকে দোকানে দেওয়া যেত যে, তুই বেচা বিক্রি কর। তাই আমি বেচা বিক্রি করতাম, করে যে টাকা পাইতাম সব টাকায় ক্যাশে রাখতাম। উনি এরকম করতে করতে আমি প্রায় ওনার দোকানে 6 মাসের মতো কাজ করি। 6 মাস কাজ করার পরে উনি আমার অনেক বিশ্বাস করে ফেলে, মানে প্রচণ্ড রকমের বিশ্বাস করে। এখন 6 মাস কাজ করার পরে উনি আমার বিশ্বাস করে, আমি ওখানে কাজ করি, কিন্তু আমার সাথে যে পোলাপাইনগুলো আছে, মানে যারা আমার সাথে হচ্ছে মানে কুলিগিরি করতো, ওরা আস্তে আস্তে করে আমার সাথে ভিড়তে শুরু করে, দোকানে এসে আড্ডা মারে, এরপরে আচার খাইয়ে ফেলে। মানে 6টা মাস পর্যন্ত কিন্তু ওরা এরকমটা করে নাই, মোটামুটি কমই করতো, বাট 6 মাস পর অনেক বেশি করতেছে। মানে ওদের অনেক হিংসা লাগতেছে, আমি ভালো কাপড় চোপড় পরি অ্যান্ড ভালোভাবে কাজ করি, ওনার দোকানে দোকানদারি করতেছে, উনি আমার ছেলের মতো দেখে। পোলাপাইনের তখন অনেক খারাপ লাগলো যে, কী রে, ও এত মানে উপরে উঠে যাইতেছে, এত ভালো কিছু করতেছে। তো আমার তখন মানে পোলাপাইন ডিস্টার্ব করতে শুরু করে দোকানের মধ্যে, আচার খাইয়ে ফেলে, ক্যাশ থেকে টাকা নিয়ে দৌড় দেয় না। আমার সাথে চলাফেরা করা পোলাপাইন, আমি তার বাধা দিতে পারি না। তেমন তো অবস্থায় উনি তখন ওনার মাঝে মাঝে কাকাও ডাকতাম, ভাইও ডাকতাম, মানে যখন যা তাই ডাকতাম। মানে ওরকম না যে ওনাকে এরকম মাঝে মাঝে ভাই ডাকলে উনি বলে, কি তুই না আমার কাকা ডাকছিলি সকালে? তো এরকম করে বলতাম আর কি। ওনার বউয়ের সাথে আমি তত একটা কথা বলতাম না, ওনার বউর সাথে আমার খুব একটা কথা হইতো না। উনি মানে ওনার মতো করে, অসুস্থ ছিল, অনেক অসুস্থ, তো উনি ওনার মতো করে থাকতো, ওনার সাথে আমাদের খুব একটা কথা হইতো না। তো যাই হোক, এরকম করতে করতে এই যখন পোলাপানি ডিস্টার্ব শুরু করলো, ঠিকমতো দোকানদারি করতে পারি না, পোলাপানি ডিস্টার্ব করে একটা পর্যায়ে উনি তখন আমার বললো, একটা কাজ কর, আমার বউ তো অনেক অসুস্থ, আগের মতো করে আচার বানাইতে পারে না, তো এটা আমার বউর সাথে গিয়ে আচার বানা, ওইটাই ভালো, তুই দোকানে থাকার দরকার নাই, দোকানে থাকলে যেহেতু অন্য কুলিরা তোরে ডিস্টার্ব করে, বিরক্ত করে, তো দোকানে থাকার দরকার নেই, তুই বাসায় থাক, ওইখানে আচার বানা, আমার বউ তো অসুস্থ, আর আগের মতো কাজ করতে পারে না। তো উনি আমার এটা বললে পরে আমি তখন ওনার বাসায় চলে যাই, এবং ওনার বাসায় গিয়ে তখন আমি আচার বানাই, ওনার বাসায় বসে বসে আচার বানাইতাম, বিভিন্ন কোয়ালিটির চালতার, তারপরে আপনার বড়াই, তারপরে বিভিন্ন ধরনের আচার বানাইতাম, এবং এগুলো উনি তখন বিক্রি করতো। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে যায়। দিন কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে তখন রেল স্টেশনটা বড় করবে, মানে রেল স্টেশনটা আরও বড় করবে, চড়া করবে, কাজ করবে। তো এই পাশে যতগুলো দোকান পড়ছে সব দোকান ভাঙা পড়ছে, এবং ওনার যে দোকানটা ছিল ওনার দোকানটাও তখন ভাঙা পড়ছে, মানে ওনার দোকানটা তখন ভেঙে ফেলছে। তো ওনার বাড়ি কিন্তু ছিল সিলেটে, সিলেটে ছিল। তো ওনার দোকানটা ভাঙা পড়ার পরে উনি তখন করে কি, আরে আচার বেচে না। তো আমারও কিন্তু ওনার কর্মচারী থেকে বিদায় করে নেয়, আমি ওনার বাসায় থাকতাম, উনি আমার খাওয়া দাওয়া করাইতো, টাকাও দিত। তো এভাবে ওনার দোকান ভাঙা পড়ার পরে 15 দিন পরে উনি আমার বলতেছে, রে দেখ, আমি আর এই না থাকবো না, আমার বউটাও অসুস্থ, আমার ভালো লাগে না, আমি সিলেটে চলে যাব, তুই কি আমার সাথে যাবি? উনি আমার এটা বলে। তাই আমি বললাম যে, কি করব, আমি তো এখানে, আমার তো বাপ মা কেউই নেই, আপনার সাথেই থাকতেছি, আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনিই সব কিছু।
তাই বলে চল আমার সাথে সিলেটে চল, আমি সিলেটে গিয়ে দোকান দিমু এবং ওই দোকান আমি তোরা রাখবো, আমি সিলেটে গিয়ে দোকান দেবো, চল আমার লগে চল। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওনার সাথে রওনা দিলাম। উনি আবার মানে ঢাকা থেকে মানে ওনার সব কিছু গোছা উনি তখন সিলেট চলে গেছে। অ্যান্ড ওইখানে আমি সিলেটে গিয়ে ওনার বাড়িতে 1-2 মাসের মতো ছিলাম। তেন ওনার বাড়িতে অনেক সমস্যা, ওনার ভাই আছে, বোন আছে, বাপ আছে, মা আছে, সবাই ওনার বউর সাথে ঝগড়া করে। অ্যান্ড উনি তখন কী করে, একটা দোকান খোলে, ওই এলাকাতে একটা দোকান খোলে, স্কুলের সামনে একটা আচারের দোকান দেয়, অনেক একটা স্কুল আছে স্কুলের সামনে। তেন আমি তখন দোকানে বসি। তা ওনার যে ভাইয়েরা আছে, ভাইয়েরা গিয়ে আমার টাকা দেয়, মানে টাকার জন্য আমার খুব ঝামেলা করে, আমার সাথে টাকা দিয়ে আচার খেয়ে ফেলে, আচার নিয়ে যায়। মানে ওই বস্তির পোলাপাইনগুলো আমার সাথে আগে যা করতো না, মানে রেল স্টেশনের অন্য কুলিগুলো যা করতো, ওনার ভাইগুলো আমার সাথে তা করে। একদিন এরকম রাগারাগি করতে করতে ওনার ভাইকটার আমি ধাক্কা দিয়ে ফেলি, বেটা তোরা আচার দিই মুখে, ধাক্কা দিছি। দেওয়ার পরে উনিও তখন আমার সাথে খুব গরম হয়ে যায়, মানে যেই লোকটা আমাকে ঢাকা থেকে নিয়ে আসছে সিলেটে, উনিও আমার সাথে গরম হয়ে যায়। পরে আমার নিজের কাছে খুব খারাপ লাগলো, কিরে বাবা, উনি আমার সাথে এরকম গরম দেখায়, মিজাজ দেখায়, আমার সাথে এরকম মিজাজ দেখে উনি কথা বলে, তাহলে আমি এর এনে কাজ করবো না। আমি এটা রাগারাগি করে ওইখান থেকে আমি তখন চলে আসছি, আমি আর কাজ করবো না। উনি আমার অনেক বুঝাইছে, যাই হোক থাক। আমি দেখলাম যে না, মানে ঢাকায় যেরকম শান্তি পাইছি কাজ করে ওনার সাথে, বাট ওই সিলেটে যাওয়ার পর আর কোনো শান্তি নেই। উনি আমার সাথে কথায় কথায় ঝগড়া করে, আমার সাথে আমার গায়ে পর্যন্ত হাত তুলতে আসে, মানে কেমন জানি পুরো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো ওনারা এতটা পরিবর্তন দেখার পরে আমি তখন এখানের কাজ ছেড়ে দিছি, যে আমি আর কাজ করবো না। আমি আবার পুনরায় আমার ওই চলে আসলাম, ঢাকাতে চলে আসলাম। এবং ঢাকাতে এসে আমি ওই আবার কুলির কাজ শুরু করলাম আগের মতো। তো কুলির কাজ করতেছি, অনেক কাস্টমার তখন দিয়ে আসে, আইসা বলে এনে একটা আচারের দোকান ছিল, আচারের দোকানটা কই, আমরা আচার কিনতাম। মানে অনেক মানুষ, মানে অনেক মাস পেরিয়ে গেছে, এরপর অনেক কাস্টমার আসে দূর দূরান্ত থেকে, গার্মেন্টসের মেয়েরা আসে, তারপরে অনেক কাস্টমার এই ট্রেন দিয়ে আসে। এমন করতে করতে আমি দেখলাম কিরি বেচা বিক্রি তো এখানে মানে ভালোই হবে, কিন্তু আমি তো আচার বানাইতে পারতাম। আমার কাছে কিছু টাকা ছিল ভাই, ওই টাকা দিয়ে উনি তো জানতাম তো কোত্থেকে মাল আনতো, মানে কাঁচামাল কোত্থেকে আনতো। আমি একদিন কাঁচামাল আইনা আপনার ওই যে টুকরির মধ্যে আমি তখন আচার বানাইয়া, এই যে আপনার স্টিলের একটা বল কিনি, ওটার মধ্যে আমি তখন মাথায় লই আচার ওখানে বিক্রি করি। যেহেতু দোকান ভাঙা, ওখানে বিক্রি করি, কিন্তু দেখি যে এত পরিমাণের কাস্টমার বলার মতো না। গার্মেন্টসের মেয়েরাও আসে, এরপরে রেল স্টেশন ওনার কিন্তু এরকম কাস্টমার ছিল যে বিভিন্ন জায়গা থেকে ঢাকা আসতো ওনার কাছ থেকে আচার কেনার জন্য, এরকম কাস্টমারও ছিল। তো ওই কাস্টমারগুলো আমার দোকানে সবাই আসতো। আমি দেখা যায় একবার আমি 1200 টাকার আচার বানাইছি, 1200 টাকার প্রায় 6,500 টাকার উপরে আমি আচার বিক্রি করছি, 6,500 থেকে 7,000 টাকার আচার বিক্রি করছি, এবং 2-3 দিনে। তারপর দেখলাম যে এত পরিমাণে লাভ বলার মতো না। পরে রেল স্টেশনে যেহেতু অনেকদিন ধরে কুলির কাজ করি, রেল স্টেশনের সবার লগে পরিচয় ছিল, টিটি বা রেলের অফিসার যিনি, ওইখানে সবার সাথে পরিচয়। একদিন অফিসার আমি বললাম, স্যার এনে একটা ছোট্ট দোকান দিয়ে আচার বিক্রি করবো। উনি আমার বলেন না। আমি বললাম, স্যার আপনার বউর লেগেও কিনা, আপনার বোনের বউয়ের লেগেও নিতে পারবেন। আমি আগে স্যারের বউরে আচার টাচার খাওয়াইতাম, স্যারের সাথে সম্পর্ক ভালো, স্যারের বউ আবার আচার পছন্দ করে। তাই আমার বলে আমার বউর লেগে আচার দিবি? তো আমি বললাম যে দিব, ম্যাডাম যখন বলে তখনই পাঠাই দিব। তো আমার বলে ঠিক আছে, তাহলে ভিতরে মানে একটা যাত্রী ছাউনির মতো জায়গা ছিল আর কি, যাত্রী বসতো এখানে। উনি বলে এটা ভাই, এটার ভিতরে তুই যেমনে পারো সামনে তুই দোকান করে এলা, সমস্যা নেই। পরে আমি মিস্ত্রি নিয়ে আসি, আইসা পরে সামনে জায়গাটার ভিতরে খুব সুন্দর করে ওখানে টাউনি কইরা আমি ওখানে তখন মানে একদম দোকান বানাই ফেলি, উপর দিয়া স্টিল দিয়া একদম দোকান তৈরি করে ফেলি। এবার আমি দোকানের পিছনে ওই রেল স্টেশনে আচার বানাই, ওইখানেই শুকাইতে দিই, আবার এখানেই বিক্রি করি। দেখলাম যে অল্প কয়েকদিনে আমার ভালো ইনকাম হচ্ছে, মানে কিন্তু লোক নাই, মানে লোক তো পাইতেছি না। আবার আমি কিন্তু আর বাড়িতে যাইনি, ওই যে বাড়ি থেকে আসছে আজকে অনেক বছর পার হয়ে গেছে, আমি আর বাড়িতেও জানি, আমার কোনো খোঁজ খবরও নেই। আম্মা কেমন আছে না আছে আল্লাহ ভালো জানে। কিন্তু যখন হঠাৎ করে লোকের প্রয়োজন হয়েছে তখন আমার আম্মার কথা মনে হয়েছে। আমি চিন্তা করছি আমার আম্মারে যে আমি নিয়ে আসবো নানু বাড়ি থেকে। এরপরে আমি কি করলাম, আজকে এত বছর পরে আমি আবারও পুনরায় এই বরিশালে আমাদের নানু বাড়িতে গেছি। নানুর বাড়িতে যাওয়ার পরে জানতে পারছি আমার বাপে নাকি আমার মায়ের আবার এসে নিয়ে গেছে এই বাড়ি থেকে, আমার বাবা এসে নিয়ে গেছে এবং নিয়ে গেছে আব্বা। এটা জানতে পারার পরে আমি আমার নানুরে দিয়া মানে মারে খবর দিয়েছি যে আমি আসছি, আসো। কিন্তু আমার বাপে আমার মারে আসতে দেয় না। পরে আমি তখন বাড়িতে গেছি, আমার বাপে আমাকে বাড়ির মধ্যে ঢুকতে দিবে না, মানে আমাকে বাড়ির মধ্যে ঢুকতে দিবে না এবং আম্মার সাথে দেখাও করতে দিবে না, আমার সাথে দেখা করতে দিবে না। পরে আমি নানিরে বললাম, নানি যেমনি পারেন আমার আম্মার একটু বুঝিয়ে নিয়ে আসেন। কিন্তু নানি যতই কান্নাকাটি করে আমার বাপে আমার মায়েরা আনতে দেয় না। পরে আমি কি করলাম, সন্ধ্যা পর্যন্ত আমার বাড়ির আশেপাশে ঘুরলাম, না বাড়ির মধ্যে ঢুকতে পারি না। সৎ ভাইয়েরা আছে, মানে কুকুরের মতো বাড়ি পাহারা দিতে আছে, বাবা আছে, বাড়ির মধ্যে ঢুকেই যায় না, মানে আমি যেন এই বাড়ির কেউই না। আমি এত বছর পরে ঢাকা থেকে বাড়িতে গেছি, আমার মায়ের সাথে দেখা করতে পর্যন্ত আমি পারি নাই। তো আস্তে আস্তে গ্রাম নীরব হয়ে যাচ্ছে, সবাই ঘুমিয়ে যাচ্ছে।
আমি খেয়াল করতেছি যে আব্বা কোন ঘরে যায়, কারণ আমি তো সবই জানি। তাই দেখলাম যে আব্বা ওই দিন আমার বড় মায়ের ঘরে ঘুমাইছে, মানে আমার সৎ মায়ের ঘরের দিকে যাচ্ছে। আম্মার দরজা, আমার ঘরে কেউ নেই, আমার শুয়ে আছে। পর আমি চুরি করে গিয়া জানালা দিয়ে আমি ডাকতেছি, মা, ও মা, মা। যখন 2-3 বার ডাক দিলাম, মা তখন জানালা খুলে মায়ের মুখের দিকে তাকে আমি তখন নিজের চোখের পানিগুলো ধরে রাখতে পারি নাই ভাই। এত পরিমাণের আমার মা কালো হয়ে গেছে, মানে চেহারাটা এত শুকিয়ে গেছে। জানালা দিয়ে মায়ের দিকে তাকে চোখের পানি ধরে রাখতে পারিনি। মা একটু বাইরে আসো। মা যখন বাইরে আসলাম, মারে জড়ায় ধরে চিৎকার করে কাঁদতে শুরু করছে, মা তোমার এই অবস্থা কেন? মানে এমন যে অবস্থা, মানে মায়ের গায়ে হাত দিলে মা চিৎকার দিয়ে ওঠে। মানে সব মায়ের দাগ, আমার বাপের মায়ের সব মায়ের দাগ, কোনো শরীরের প্রতিটা অঙ্গে আমার বাপে আমার মারে পিটাইছে। এই রাতের বেলা আমি বলে কাপড় চোপড় লো, চলো আমার সাথে। মা বলে কই যাবো? আমি বলে আমার সাথে ঢাকায় চলে যাবা। মা বলে না আমি যাবো না। আমি বলে মা আমার সাথে তুমি ঢাকায় চলো, তোমার 2টা পায়ে ধরে মা তুমি ঢাকায় চলো। কারণ মা বলে যাবো কেমনে, এখন তো আর নদী পার হওয়া যাইব না, খাল পার হওয়া যাইব না। তো খাল পার হইতে গেলে তো মাঝি আছে, মাঝি তোর আব্বারে বলে দিব। আমি বলি তুমি কাপড় চোপড় নাও, আমি তোমার দেখতেছি। পরে মা কাপড় চোপড় লিয়ে বাইরেছে। আমি আর মা তখন খালের পাড়ে এসে দেখতেছি মাঝি আছে, কিন্তু ভয়ে মাঝিরে ডাকি না, কারণ ডাকলে মাঝি আমার বাপেরে কয়ে দিব বা আমার বাপেরে ডাক দিব। আমার মা মাঝি নাকি আমার বাপেরে কইয়েও দিস, আমার মা যাতে কোনোদিন ওই পারে যাইতে না পারে। পরে এখান থেকে অনেক দূরের ভিতরের দিকে যাই, ভিতরে গিয়ে মা আর আমি একসাথে খাল পার হই। মানে কত যে কষ্টে, মানে গলা পর্যন্ত পানি। এই মায়ের টুকরিটা, মানে টুকরির ভিতরে মায়ের কাপড় ছিল আর কি, ওইটা মাথার মধ্যে নিয়ে মা আর ছেলে ভিজা ওই পারে যাই। ওই পারে গিয়া পরে আমার তো আর কাপড় আমি পরিবর্তন করতে পারি না, কারণ আমি তো একই ড্রেস নিয়ে আসছি। মায়ের কাপড়টা পাল্টানোর পরে মারে নিয়া তখন আমি আস্তে আস্তে করে ঘাটে উঠি, ওই দিক দিয়ে গিয়া পরে আমি ঢাকার বাস ধরি। নানু বাড়িতে জানি ভিজা কাপড়ে বাসের ড্রাইভার আমার নিতে চায় না, হেল্পারে দিতে চায় না, যে ভিজা কাপড় নিয়ে নিব কেন। আমার বুঝালাম যে ভাই দেখ এরকম খাল পার হয়েছি, পাই নাই, মাঝি পাই নাই। আরে বুঝে শোনা কোনো রকম, যেহেতু মা এক সিটে আমি এক সিটে পাশাপাশি বসছি, যার জন্য পরে আমি মাঝি কন্ট্রাক্টর কিছু বললো না, পরে বাসে উঠলাম। দেন মা তখন আমার কাপড় চোপড় দিয়া আমার পানি যতটুকু শরীর থেকে শুকানো যায়, আমি তো আর মায়ের কাপড় পরতে পারবো না, আমি তো ছেলে মানুষ। তো তারপরেও মা আমারে জড়াইয়ে ধরে মারিনি। আমি প্রথমে এবার ঢাকাতে আসি, আমি একটা বাসা ভাড়া করি যাওয়ার আগেই। তো ওই বাসায় মারি নিয়ে উঠি, মারে আমি বিস্তারিত সব কিছু বলি যে মা আমরা এমনি এমনি ব্যবসা করবো, তুমি আমার এই সাহায্য করবো, আমার আচার বানাই দিবা, আমি এমনি এমনি বেচবো। তেন মারে দিলাম। আমার মা ভাই এত ভালো আচার বানাইতো রে ভাই, আমার মায়ের হাতের আচার যে একবার মুখে নিছে যেন অমৃতের মতো স্বাদ ছিল আমার আম্মার হাতের আচার। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার মা এবার বানাই দিত, আমি তখন এসে দোকানে বিক্রি করতাম, ওই মধ্যে বিক্রি করতাম। আলহামদুলিল্লাহ এইভাবে সময়গুলো কাটতে কাটতে তা এক মেয়ে, আর বাড়ি ছিল হচ্ছে আপনার নোয়াখালীতে, নাম হচ্ছে মারিয়া। এই মেয়েটা তখন গার্মেন্টসে চাকরি করতো, আবার আচারও খুব পছন্দ করতো, মানে সবসময় আমার কাছ থেকে আচার কিনে নিত। তো এত খুব, মানে আমার যত কাস্টমার ছিল মেয়ে কাস্টমার, সবচেয়ে ভালো ও বেশি আচার কিনতো আর কি। তো ওর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। আবার ও ব্যবসাও করতো, মানে আমার এখান থেকে আচার কিনে নিয়ে গার্মেন্টসে বিভিন্ন মেয়ের কাছে বিক্রি করতো, মানে অনেক আচার কিনে নিত, ওইখানে নিয়ে বিক্রি করতো, এরকমও করতো। এই করতে করতে অনেকগুলো টাকা ওরা আটকায়া যায়, মানে আমার অনেকগুলো টাকাও দেয় না। অনেকগুলো টাকা যখন আটকায়া যায়, একদিন আমি ওরে ধরি, কিরে তুই আমার টাকা দিস না কে, তুই সবসময় আমার কাছ থেকে আচার খাস, আচার নিয়ে যাস, তাই টাকা দিস না কে। ওকে জানোস গার্মেন্টসের আজকে 3 মাসের বেতন নাই। তাই আমি বললাম যে গার্মেন্টসের 3 মাসের বেতন নাই, এখন গার্মেন্টসের যদি 3 মাসের বেতন না থাকবো তাহলে কি এটা আমার দোষ? আমি কী করবো? ও আমার বলে তো 3 মাস গার্মেন্টসে বেতন দেয় না, আমি তোর আচারের টাকা দিবি কোত্থেকে? আমি কই দেখ তোর কাছে আমি কয় টাকা পাবো, তোর আমি আচার দিই, তুই আমার টাকা দিবি না, এটা তো হইতে পারে না। ও আমার 3 মাসের বেতন দেয় না, আমি কোথা থেকে টাকা দেবো? ঠিক আছে 3 মাস তো তোর গার্মেন্টসে বেতন, গার্মেন্টসের চাকরি করস কা, তুই গার্মেন্টসের চাকরি ছেড়ে দে, গার্মেন্টস চাকরি করিস না। ওই তুই আমার চাকরি দিবি? আমি অবশ্যই চাকরি দেবো, তুই আমার চাকরি করবি? যদি আমার চাকরি করস তাহলে তো গার্মেন্টসের যে টাকা বেতন পাস ওই টাকায় বেতন দেবো। ওই সময় কিন্তু আমার বেচা বিক্রি হইতো ভাই, প্রচুর কাস্টমার, এত যে কাস্টমার বলার মতো না। মানে আমার আম্মা মানে আচার বানায় কুলাইতে পারতো না। তা আমি চিন্তা করলাম আমার একটা লোকও দরকার। আমি যে ঠিক আছে তাহলে তুই আমার আম্মার সাথে কাজ করবি আমার বাসায়, তুই গার্মেন্টসে কয় টাকা বেতন পাই তুই ওই টাকায় বেতন দেবো তোরে, যা। কিন্তু তুই আবার মুখে তো ওই আচার খেতে পারবি না, কারণ তুই তো সব আচারে খেয়ে ফেলস, তোর তো আচার ছাড়া কিছু বুঝোস না। পরে আমার বলে না ঠিক আছে খামু না, তুই যদি আমার কাজ দেস তাহলে কাজ করবো না, ঠিক আছে কালকে আসিস। পরের দিন সকালবেলা দোকান খুলছি, ও তখন আসছে, আইসা আমার বলে কিরে কাজ দিবি না? আমি চল আমার মায়ের কাছে চল। ওরে আমি তখন আমার আম্মার কাছে নিয়ে গেলাম, আম্মা দেখে হাসতেছে। আমি বললাম আম্মা হাসো না, ওরে রাখো, ওই গার্মেন্টসে চাকরি করতো, এখন গার্মেন্টস তো মনে করো বন্ধ, গার্মেন্টসের ইনকাম হয় না, ওকে 3-4 মাসের বেতন নাই, ওই খুব কষ্টে আসছে, আমাকে দোকানে কাজ করবো, আমার দোকানে কাজ করা লাগবে না, দোকানে তো আমি আছি, ও জাস্ট তোমার লোকে আচার বানাইবো, তারপরে আমরা আচার বিক্রি করবনি। আম্মা বলে ভালোই হয়েছে। তা আম্মার সাথেও তখন আচার বানাইতো,
আচার টাচার বানাইতো, ভালোই সময় কাটতেছে আলহামদুলিল্লাহ। এইভাবে প্রায় একটানা 7 বছর আমি ঢাকা শহরে আচার বিক্রি করি। এই পাশে আমি দোকানটা চালাইতাম এবং দোকানটা একটা সময় অনেক বড় হয়ে যায়, অনেক বড় দোকান হয়, বেচা বিক্রিও সেই হুড়দুম বেচা বিক্রিও হইতো, ইনকাম অনেক ভালো ছিল, সব কিছু মিলে ঠিকই আছে। তো এই 7 বছরে কিন্তু এই মেয়েটাও ঠিক আমাদের দোকানে মানে আমাদের আম্মার সাথে কাজ করতো। এর মধ্যে আবার একটা ঘটনা আছে, ও আবার মানে বাড়িতে চলে গেছে, বাড়িতে গেছে, ওর এমনি বিয়ে হয়েছিল ওর, মানে 1-1.5 বছর কাজ করার পরে ওর বাড়ি থেকে বিয়ে ঠিক হয়, বাড়িতে চলে যায়। ওই বাড়িতে গিয়েও আবার 2-2.5 বছরের মতো থাকে, বিয়ে করে এবং বাচ্চা নাকি হয়, বাচ্চা মারা যায়, হাজব্যান্ড ভালো না, দেন ওই আবার ওইখান থেকে আবার চলে আসে। এটা আবার ও নোয়াখালীতে গিয়া আমি তো ফোনে যোগাযোগ করে, ওর বিয়েতে কিন্তু আমি আর মা যাই, তাই বিয়েতে যাই, বিয়েও হয়, হওয়ার পরে এই জামাই এরকম আর কি ভালো না, বাচ্চাটা হয়, বাচ্চাটা মারা যাওয়ার পরে জামাইটা যেহেতু খারাপ হয় তখন ওই জামাইয়ের ঘর থেকে চলে আসে, ওর বাচ্চাটা পানিতে পড়ে মারা যায়, বর্ষার দিনে পানিতে পড়ে বাচ্চাটা মারা যায়, পরে ওই স্বামীর ঘর থেকে চলে আসে, আইসার পরে আমার সাথে আবার যোগাযোগ করে, আমি বলি এটা ঢাকায় চলে আয়, পরে আবার ঢাকায় আসে, আইসা আমাদের বাসায়ও কাজ করে। তো এমন করতে করতে একটা পর্যায়ে ওর সাথে মোটামুটি যদি আমাদের বাসায় থাকতো, অলওয়েজে আমার সাথে চলাফেরা করতো, আমাকে রান্নাবান্না করতো, আর আমার আম্মা তো আর অতটা মাইন্ড করতো না, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এটা বিয়ের পরে, বিয়ের আগে না, কিন্তু যে বিয়ের আগে আমাদের এনে কাজ করতে অতটুকুই, কিন্তু যখন বিয়েটা হয়ে যায়, বাচ্চাটা মারা যায়, আমাদের বাসায় চলে আসে, ওই আমার সাথে কথাবার্তা বলতে বলতে, ওর দুঃখের গল্প শুনতে শুনতে আমিও তো একটা ইমোশনাল ছেলে, আবেগী ছিলাম, তো যার জন্য তার এরকম মুখের দুঃখের কথাবার্তাগুলো শুনতে শুনতে একটা পর্যায়ে আমি তার সাথে আমার রিলেশন শুরু হয়ে যায় আর কি, প্রেম ভালোবাসার সম্পর্কে হয় এক কথায় যেটা বলা চলে। তাই এমন করতে করতে আমার আম্মা তখন বিষয়টা খেয়াল করে, মানে অনেক সময় বুঝে যে ওর রুমে আমি যাও, আমার রুমে আসে, আমরা বেশি হাতাহাতি করি, দুষ্টামি করি, এই জিনিসগুলো আমার নজরে পড়ে। নজরে পড়লে পরে একদিন আম্মা আমার ডাইরেক্টলি জিজ্ঞেস করে যে তুই কি ওরে মারিয়ারে পছন্দ করস কি না, বা মারিয়ারে তোর ভালো লাগে কি না, আম্মা আমারে বলে। বললে আমি তখন বলি যে আম্মা আমার ভালোই লাগে, তা ওর সাথে আমার সম্পর্ক আছে, আম্মা আমার তাহলে বিয়ে করে ফেল। তাই আমি বললাম মা ও তো বিবাহিত, একটা বাচ্চা ছিল মারা গেছে, তাই এখন এরকম একটা মেয়েরই বিয়ে করব। আমার আম্মা বলে তুই তো সব কিছুই তার সাথে করতেছস, উঠা বসা সব কিছুই তার সাথে হচ্ছে, তাহলে বিয়েটা কেন তুই বাকি রাখবি, বিয়েটা কইরা ফেল, ভালো হবে। আমার আম্মা আমারে বলে, আমি বলি দেখো কিন্তু পরে আবার আমার দোষ দিও না। আম্মু বলে না দোষ দিব না, তাহলে বিয়ে করে ফেল। পরে আম্মু ছিল এবং নোয়াখালী থেকে মারিয়ার মারে আর ওর বাবারে নিয়ে আসছে, মারিয়ার বাপ মা আসছে, গ্রামে বিয়ে হয় নাই, শহরে আমাদের এখানে আমরা মোটামুটি নিজেদের মতো করে একটা অনুষ্ঠান করে আমি তখন মারিয়ারে বিয়ে করি। আলহামদুলিল্লাহ বিয়ে হবার পরে মারিয়া তখন আমার সংসার করতেছে, তো আমিও মারিয়ার সাথে খুব ভালোভাবে আছি, সময় ভালো করেই কাটতেছে, কোনো সমস্যা নাই। বিয়ের 8 থেকে 9 মাস পরে আর মারিয়া কিন্তু বাচ্চা হইল না, মানে ও কোনো বেবি হয় নাই, কোনো সমস্যা আছে সম্ভবত, ডাক্তারে কোনো সমস্যা দিছে, 8-9 মাস কোনো বেবি হয় নাই। বেবি না হওয়ার পরে তখন এই হঠাৎ করে আমাদের এখানে একটা সমস্যা দেখা দেয়। সমস্যা বলতে আমার অনেক বছর পর্যন্ত আমার ওই রেল স্টেশনে যিনি আমার অফিসার ছিল তিনার আন্ডারে তো আমি কাজ করতাম, ওনার বউরে মাঝে মাঝে আচার দিয়ে আসতাম, তাই আমি দোকানটা চালাইতাম। পরে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে যায়, অফিসারটা ওই সময় আমার বিয়ের 8-9 মাস পরে তখন ট্রান্সফার হয়ে যায় এখান থেকে। তাই নতুন একটা অফিসার তখন আসে মানে ওই রেল স্টেশনের দায়িত্বে, উনি আসার পরে যত ফুটপাতের দোকানপাট যত যা ছিল, যাই কিছু ছিল সব বন্ধ করে দেয়, যে কোনো ফুটপাতের দোকান থাকতে পারবে না, কোনো রকমের হকার থাকতে পারবে না, কোনো কুলি থাকতে পারবে না, উনি পুলিশ দিয়ে সব ভেঙে ফেলে। এবং আমার দোকানটা উনি ভেঙে দেয় ওটাতে এরকম যাত্রীদের জন্য বসার আগের যেরকম একটা স্পেস ছিল ওরকম উনি তখন এটা আবার তৈরি করে দেয়, যাত্রী বসবে ওইখানে, যাত্রী চাউনি আবার করে দেয়। তাহলে মনটা অনেক খারাপ হয়ে গেল। আর এই অনেক বছর ধরে আচার বিক্রি করতেছি, নিজের ভিতরে কেমন যেন একটা একঘেয়েমি চলে আসছে, ভালো লাগে না। পরে আমি আস্তে আস্তে মারিয়াদের গ্রামের দিকে যাইতাম, মারিয়ার বাড়িতে তো নোয়াখালীতে ছিল, ওদের বাড়িতে যাইতাম, আমার বাড়িতে আমি আর কখনোই যাইনি, আর এমনি যাইতামও না, কারণ আমার নানার পরিবার আমার ভালো লাগতো না, আমার মারে অনেক কষ্ট দিয়েছে, আমার নানা ভাই দেয় নাই, নানু দেয় নাই, কিন্তু মামারা খালারা মিল্লা, তো ওইখানে আমার খারাপ লাগতো, আর আমার বাপের পরিবারটা আমি দেখতেই পারি না, এই জন্য বরিশালের কথা আমি শুনতেই পারি না। তো নোয়াখালীতে যাইতাম, মারিয়াদের সাথে চলাফেরা করতে করতে একদিন মারিয়ার এক মানে দুঃসম্পর্কের মামা হয় আর কি, ওনার সাথে আমার কথা হয়, উনি কথাবার্তা বলতে ওনার সাথে আমার কথাবার্তা হইতে হইতে ওনার সাথে ভালো একটা সম্পর্ক হয়, উনি সৌদি আরবে থাকে। পরে বললাম আর কি মামারে যে মামা এমন ঘটনা, ব্যবসা করতাম দোকান, উনি বললো সৌদি আরবে চলো, যদি পুঁজি থাকে তাহলে সৌদি আরবে অনেক ইনকাম আছে, চলো, আমার এটা বললে এই যে উনি কথাটা বললাম, কিন্তু এটা দুষ্টামি ভাবিনি, অতটা সিরিয়াস না। তখন মারিয়ারে বললাম যে মারিয়া এমন ঘটনা, মামা তো বলতে আসে যে সৌদি আরব চলে যাওয়ার জন্য। মারিয়া আমার বলে ভালোই তো, খারাপ কি, সৌদি আরবে যাও না, গেলে পরে ওইখানে তো মামা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে, বাড়িতে বিল্ডিং টিল্ডিং দিছে, খারাপ হইবে না, ভালোই হইব। আমি তখন বললাম দেখো
আমি তো কখনো বিদেশ যাইও না বা বিদেশ সম্বন্ধে বুঝিও না। ও আমারে বলে বর্তমান সময়ে বিদেশের উপরে কোনো কিছু নেই, সৌদি আরবে এখন লাখ লাখ টাকা, তোমার কাছে যেহেতু পুঁজি আছে, ওই সময় তো আমার টাকা ছিল, দোকান বন্ধ করে দিয়েছি, কী হয়েছে, 6-7 বছর তো দোকানদারি করছি, তাই না, অনেক টাকা আছে সাথে সাথে অনেক টাকা আছে। এবং আমি দোকানও খুঁজতেছি ঢাকা শহরে, মনে মনে অন্য কোথাও একটা আচারের দোকান দিয়ে আমি খুঁজতেছি। তো এর ভিতরে যেহেতু মামা এই অফারটা দিলা বা মামার কাছ থেকে সুযোগটা পাইলাম, তাই না, আমি তখন মারিয়ারে বললাম যে মারিয়া তুমি কী বলো। ও এক কথাই বলতেছে ভালো হবে, এই ঢাকা শহরে আচার বেচার চেয়েও তুমি যদি বিদেশে যাও তুমি আরও ভালো টাকা ইনকাম করতে পারবা, কারণ বিদেশের পরিস্থিতি অনেক ভালো, তুমি বিদেশ চলে যাও। তাই আমার এমন করে ও বোঝানোর পরে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে যা, ও যেহেতু বলছে, আমি ওর কথা মতো তখন মানে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। বিদেশে যাওয়ার মতো প্রস্তুতি নিলাম, তখন এই মামার কথা মতো পাসপোর্ট করলাম। পাসপোর্ট সব কিছু কমপ্লিট করার পরে মামারে পাসপোর্ট জমা দিলাম। তাই মামা এবারে পাসপোর্ট নিয়ে কাজ টাজ করতে করতে বেশি দিন কিন্তু লাগে না, আমার মনে হয় অল্প কিছুদিনের মধ্যে আমার সৌদি আরবের বিষয় হয়ে যায়। তো সৌদি আরবের বিষয় গেলে পরে আমি তখন সৌদি আরবে চলে যাবো। আম্মারে বলেছে যে আম্মা তুমি কী করবো, আম্মা তো আমারে খুব আদর করে, অনেক ভালোবাসে, আম্মা কান্নাকাটি করে। তাই আমি বললাম যে তুমি এখানে থাকো, কারোর সাথে কোনো যোগাযোগের দরকার নেই, মারিয়া তোমার সাথে থাকবো, তুমি মারিয়ার সাথে চলাফেরা করবা। বা মারিয়ারে বললাম, তো মারিয়া কিন্তু যাচ্ছিল গ্রামে থাকার জন্য আমার আম্মারে নিয়ে, মানে আমার আম্মারে নিয়ে ওদের বাড়িতে থাকবো। আমি এটা রাজি হইলাম না এই কারণে যে মেয়েরা তাদের বাড়িতে থাকলে একটু উশৃঙ্খল হয়ে যায় বিয়ের পরে। মেয়েদেরকে বিয়ের পরে বাপের বাড়িতে খুব বেশি একটা রাখতে নেই, ওইটা আমার মনে হইলো। হওয়ার পর আমি বললাম ঢাকাতে যেখানে আসি এখানেই থাকবো, যেখানে আমি বাসা ভাড়া দিয়ে থাকতে পারতেছি ওইখানে আমি থাকবো, তুমিও থাকবো আম্মার সাথে। আমি বিদেশ যাই, মাসে মাসে ঘর ভাড়া টাকা পাঠাবো, সমস্যা কী, আমাদের তো কোনো সমস্যা, তুমি এখানে থাকবা। পরে এভাবে মারিয়ারে বললাম, মারিয়া তখন বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো মারিয়ার তখন আমি ঢাকাতেই রাখলাম, আর আম্মারও ঢাকাতে রাখলাম, রাখা পরে আমি তখন সৌদি আরবে চলে গেলাম। যাই হোক, সৌদি আরবে যাওয়ার পরে কাজ পাইলাম, ভালোই কাজ পাইলাম, ওইখানে কাজ করতেছি আলহামদুলিল্লাহ, মাস শেষে বেতনও পাইতেছে, অনেক টাকা বেতন পাইতেছি। এবার অনেক টাকা বেতন পাইতেছে, মারিয়ার জন্য টাকা পাঠাইতেছি, আম্মার জন্য টাকা পাঠাইতেছি। এমন করতে করতে আমি তখন মারিয়ার নামে একটা অ্যাকাউন্ট খুলি, ও টাকা পাঠাতে সমস্যা হয়, ওর নামে একটা অ্যাকাউন্ট খুলি, তা আমি ওর কাছে টাকা পাঠাই। তখন ওরে টাকা দেবো, তখন আম্মুরে টাকা দেয়, আম্মুর সাথেও ফোনে কথা হয়, আম্মু অনেক ভালো, ও অনেক ভালো, মোটামুটি সব কিছু খুব ভালোভাবেই চলতেছে। এরকম করতে করতে আমি একটা পরিকল্পনা করলাম, মানে আমি প্রায় ওখানে 3 বছরের মতো থাকি, 3 থেকে 4 বছরের মতো আমি সৌদি আরবে থাকি। তার আমার কাছে কিছু টাকা হইলো, ওরও আমি অনেক টাকা দিছি, ওরও খরচের টাকা দিতাম, ওর অ্যাকাউন্টে কিছু টাকা রাখছি, আমার অ্যাকাউন্টেও মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকাও আছে। আমি আবার আমার অনলাইনের মাধ্যমে নিজেও একটা অ্যাকাউন্ট খুলি বাংলাদেশে, ওই যে অ্যাকাউন্টে আমি গোপনে গোপনে টাকা পাঠাইতাম, মারিয়ারও টাকা দিতাম। পরে ভাবলাম একটা দোকানপাট করবো, যেহেতু পুঁজির যে মোটামুটি অনেক হয়ে গেছে, আর বিদেশ করতে ভালো লাগে না, মা বউ দুজনরে দেশে রাইখা আর বিদেশে পড়ে আসছি, যতই টাকা ইনকাম করি বা যতই কিছু করি মানসিক শান্তিটা পাই না। এই জন্য পরিকল্পনা করলাম যে আমি দেশে চলে যাব, এটা একটা পরিকল্পনা করলাম। এখন দেশে যাব পরিকল্পনা করার পরে মারিয়ার যখন জানাইলাম, মারিয়া হঠাৎ করে আমার বলতে তুমি এখন আইসো না, আরও 5-6 মাস পরে আসো, মানে 2-3 মাস পরে আসো, 5-6 মাস বা 2-3 মাস পরে আসো আমাকে বলে। তা আমি তখন বললাম কেন, এখন জেলে সমস্যা কি? আমার বলে না, যেটা বলছি তুমি এটা করো, তুমি আমার কথার বাইরে যাইও না। তাই আমার কাছে জিনিসটা একটু সন্দেহ লাগলো যে কী ব্যাপার, আমি দেশে যাইতে চাই, ওইটা আমারে বলবে তুমি দেশে আসো, ভালো কথা, এটা আমার জানাবে যে তুমি দেশে আসো, কিন্তু এই না বললেও কেন আমারে বলতে তুমি দেশে আইসো না, আসলে আরও পরে আসো, এখন আসার দরকার নেই। তো আমার কারণটা কি, এখন কেন আসবো না বা এখন আসার দরকার নাই কেন, এই জিনিসটা হয় আমাকে তখন অনেক প্রশ্নবিদ্ধ হই যে কী ব্যাপারও আমাকে যাইতে দিচ্ছে না কেন। তাই না, আম্মার সাথে কথা বলি গোপনে গোপনে, ও মোবাইল তো একটাই, ওর কাছে একটা মোবাইল, ও আমার কাছে দিয়ে দিলে আমি আম্মুর সাথে কথা বলি। তাই না, আম্মুর কাছ থেকে কিছু বিষয় আমার কাছে তখন খুব খারাপ লাগে, যে আম্মা তুই একটা কথা বলে ওর সম্বন্ধে, যেটা আমার কাছে ভালো লাগে না লাগার পরে এবার আমি কী করলাম, ছুটিতে আমি দেশে চলে আসবো। ও আমার মানা করছে তুমি আরও 2-3 মাস পরে আসো, এটা আমাদের বলছে। আমি ওই 2-3 মাসের কথা না শুনে আমি তখন ছুটিতে চলে আসছি দেশে, ওরা না বলে ঢাকা আসছি। আসার পরে আমি না বলে আমি তখন এয়ারপোর্ট থেকে বাসায় আসছি। বাসায় আসার পরেই মারিয়ার দিকে তাকে আমার মানে ভিতরটা জানি কেমন কাঁপে উঠছে, মানে ওর শরীরে স্বাস্থ্য বা যতটুকু দেখতেছি সমস্ত কিছু দেখার পরে আমার মানে খুব যেটা সন্দেহ লাগলো আর কি, ওর মনে হয় পেটে বাবু আছে, এরকমটা আমার কাছে মনে হইলো। তো আজকে এত মাস এত বছর আমি তো বিদেশেই পড়ে আছি, তখন বাচ্চা হবে কোত্থেকে। এবং আমি আসার পরে ও তখন খুব নার্ভাস হয়ে যায়। পরে রাতে বেলা ওর সাথে শুইলে পরে একটা পেটের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, ওটা হাত দিলে পরে বুঝে যায় পেটে বাচ্চা আছে। আমি তখন বললাম মারিয়া তোমার পেটে বাবু আছে, এটা কি মিথ্যা? ও বলে না। আমি বললাম যে ঠিক আছে, নাই তো ঠিক আছে, সকালে তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। যেদিন আসছি এরপরে ওই রাতেই বলতেছি, তাই সকালবেলা ঘুম থেকে উঠছি, ও খুব মানে ভয়ের ভিতরে আছে, আমি পাহাড়ে দেওয়া পালায় যায় কিনা, ভাইগে যায় কিনা।
এখন ও খুব কান্নাকাটি করতেছে, সকালবেলা কান্নাকাটি কইরা হঠাৎ করে আমার আম্মার সামনে আমার পা চড়ায় ধরে। আম্মাও আছে ঘরে, বাসায় পা জড়ায় ধরে চিৎকার করে কাঁদতেছে, তুমি আমরা মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, আমি যা হবার তা হয়ে গেছে, তুমি আমরা মাফ করে দাও। আমি বললাম উঠো, ওইটা ওরে ঘরে নিলাম, নিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে, পায়ে দৌড়ে কাঁদতেছো কেন? পরে তুমি আমরা ডাক্তারের কাছে নিয়ে যাও, ঠিক আছে, ডাক্তার কাছে নিয়ে গিয়ে তুমি আমার পেটের বাচ্চাটা নষ্ট করো। আমি বললাম তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে, আমি তো দেশে ছিলাম না। ও বলে কীভাবে আসছে আমি এটা তোমার কাছে বলতে চাই না, বা আমি এটা তোমাকে বলতেও পারবো না, আর তুমি আমার মাফ করে দাও, শুধু তোমার কাছে পায়ে ধরে ক্ষমা চাইতেছি, এবং আমি তোমার বউ, তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, এবং আমি আর জীবনে এরকম করবো না, প্রয়োজন আমি কোরআন মাথায় নিয়ে বলবো আমি ভালো হয়ে যাব। আমি তখন অবাক হয়ে গেলাম যে এগুলো কী বলতেছে। তাই বললাম মারিয়া তুমি এগুলো কী বলতেছো, এটা কী ধরনের কথাবার্তা বলতেছো, এইসব কথাবার্তা কি সম্ভব? ও আমারে বলে প্লিজ তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার পা ধরে ক্ষমা চাইতেছি, আমি যা করার করছি, এটা কার বাচ্চা কোত্থেকে আসছে এইসব কোনো কিছু আমি তোমাকে বলতে চাই না, শুধু বলতে চাই যে তুমি আমারে মাফ করে দাও, এবং আমাকে মাফ করে দিয়ে তুমি আমাকে হসপিটালে নিয়ে বাচ্চাটা নষ্ট করো। মা তখন পুরো ব্যাপারে জানে, কিন্তু মা আমার কাছে কিছু বলে না, কোনো সময় বলে না, কারণ মা সবসময় মারিয়ার পক্ষে। ওই যে অনেক বছর ধরে মারিয়ার সাথে, আমার বিয়ের আগেও মারিয়ার সাথে আচার বানাইতো, আমি আচার বিক্রি করতাম, তো সে জায়গা থেকে আম্মু মারিয়ার সাথে অনেক ভালো সম্পর্ক ভালো থাকার কারণে মারিয়ার কোনো রিপোর্ট বা মারিয়ার নামে কোনো বিচার আচার বা মারিয়ার সম্বন্ধে কোনো কিছু আমার আম্মা আমার কাছে বলে না। তখন আমি দুপুরবেলার দিকে, তখন আসলে কি করব, আমার তো এরকম কোনো গার্ডিয়ান নাই, বাবাও নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউই নাই যে কারো কাছে বিচার দিব বা কারো কাছ থেকে একটা যুক্তি পরামর্শ বা এরকম কারো কাছ থেকে নিব, এরকম তো কেউ নেই। পরে দুপুরের দিকে চিন্তা করলাম যে আমার মাও তো একরকম একটা দুঃখী একটা মানুষ, এবং আমিও অনেক কপাল পড়া একটা মানুষ, হয়তো বিদেশে গেছি, 2টা টাকা ইনকাম করছি, আল্লাহর রহমতে এখন হয়তো একটু ভালো আছি, কিন্তু আমিও তো খুব অভাবী একটা ছেলে। তো এখন আমি ওরে ছেড়ে দিব, বা ওরে ছেড়ে দিলে ওর জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আগে একটা বিয়ে হয়েছে, ওইটাও সমস্যা, এখন যেভাবেই হোক বাচ্চা ওর পেটে আসছে, বা ও অবৈধ সম্পর্ক করুক আর যাই করুক। আমি শুধু দুপুরে এটা বললাম যে তুমি কি আসলে আমার সংসার করবা কিনা। আমি বিদেশে থাকি, আমি ছুটিতে আসছি, আমি তো একেবারে আসি না, ছুটিতে আসছি, আমি আবার বিদেশে চলে যাব। এখন অনেক প্রবাসীর বউরা পালায়া যায়, তোমার পেটে বাচ্চা, এই বাচ্চার বাবাকে আমি এটাও জানি না, বা বাচ্চা কোত্থেকে আসলো এবং কিভাবে কারোর সাথে কী সম্পর্ক করলো আমি কিছুই জানি না। তো এখন যদি তুমি আমার পরে ছেড়ে দিয়ে চলে যাও, আমার কি হবে? আমি তো খুব গরিব মায়ের একটা সন্তান, তুমি তো জানো, এবং আমি তোমার এই গার্মেন্টস থেকে আইনা আমার বাসায় চাকরি দিছি, তোমার বিয়ে হয়েছে, তোমার বাচ্চা হয়েছে, ওই বাচ্চা মারা গেছে, এরপরে আমি তোমার আমার ঘরে রাখছি, তোমারে বিয়ে করছি, স্ত্রীর মর্যাদা দিয়েছি, বিদেশ গিয়া লাখ লাখ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। ও আমার বলে তুমি আমার একটা সুযোগ দাও, আমি কোনোদিনও তোমার সাথে বেইমানি করব না, এবং আমার যে সন্তান পেটে আছে ওই সন্তানটা তুমি নষ্ট করো। পরে 3টার দিকে রওনা দিলাম। পরে রওনা দিয়ে যাওয়ার পথে আমার আম্মা তখন আমার ডাক দিয়ে বলতেছে যে শান্ত। আমি বললাম কি মা? আমার বলে যদি বাচ্চাটা নষ্ট না করস ভালো হইব। আমি বললাম বাচ্চাটা কার? মা কয় যারই হোক, বাচ্চারা যদি নষ্ট না করিস তোর জন্য ভালো হবে, একটা কবুলি হজের সওয়াব পাবি, আর বাচ্চা এখানে নষ্ট করলে একটা খুনি হয়ে যাবি তুই। আম্মা এই কথাটা আমারে বললো। যাই হোক, আমার কথাটাও শুনলাম, শুনে আমি তখন ওরা নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার দেখলো, দেখার পরে ডাক্তার আমি বললাম আমার বেবি নষ্ট করে ফেলবো, রাখবো না। ডাক্তার তখন চেক আপ করলো, সব কিছু করে আমার বলতেছে যে শান্ত সাহেব, বাচ্চাটা তো অনেক বড় হয়ে গেছে, এখন এই বাচ্চাটারে যদি আপনি মারতে যান, হয় সিজার করতে হবে বা এটারে জীবিত মারতে হবে, এটা পেটের ভিতরে এখনও জীবিত, তাই আপনার ওয়াইফের ক্ষতি হতে পারে। এটা তো আপনি নর্মালি কোনো ডাক্তার করবে না, আর কেউ যদি করেও চোরাইভাবে গোপনভাবে, কিন্তু আপনার ওয়াইফ মারাও যেতে পারে। শোনার পরে তখন ভাবলাম কি করা যায়। মায়ের কথাটা তখন মাথায় ঢুকলো, মা বলছে যে বাচ্চাটা নষ্ট করিস না। আমি তখন মারিয়াকে বললাম যে মারিয়া এই সন্তানের বাবাকে। ও খালি বলে আমি বলতে পারবো না। তুমি আমার কাছে বললে তো সমস্যা নেই, বলো এই সন্তানের বাবাকে, আমি শুনি। ও বলে আমি সন্তানের বাবাকে তোমার কাছে বলতে পারবো না, আমি মরে গেলে মরে যাব, তাও তুমি বাচ্চাটারা নষ্ট করো। যদি আমি মরে যাই বাচ্চা নষ্ট করতে গিয়া, আমার কোনো আপত্তি নেই, আমি তোমার কোনো অভিযোগ করব না, আমি তোমাকে কোনো দোষ দেব না, এই বিষয়ে তোমার কোনো দোষ নাই, আমার বেবি আমি নষ্ট করব, তুমি আমি মরে গেলে মরে যাবো, আমি বন্ড পেপারে সই করব, এবং সই করে পরে আমি আমার বাচ্চারা নষ্ট করব।
আমি তখন অনেকক্ষণ ধরে ভাই মাগরিবের আজান পর্যন্ত হসপিটালে বসে আছি, চিন্তা করতেছি কি করব, কি করা যায়। তো বাচ্চা কারোর তো আর জানি না, এবং এই বাচ্চার বাবা কেউ আমাকে সেটাও বলে না, তার কাছ থেকে কোনো রকমের ডিটেলস কোনো কিছু আমি শুনতে পারতেছি না। এখন আমি কি করতে পারি, মানে কি করলে আমি এটা থেকে একটা রেহাই পাবো বা কীভাবে কী করা যায়, কোনো উপায় বুঝতে পারছি না। কিন্তু মাগরিবের আজানটা চারদিকে দিচ্ছে, পরে আমি তখন ভাবলাম যা, বাচ্চা তোমার হয়ই না, অনেক বছর ওর সাথে সংসার করে বাচ্চা হয় না, একটা বাচ্চা যেহেতু ওর পেটে আসছে, বাচ্চার বাবা যেই হোক আমি বাচ্চাটারা রাখবো। মাগরিবের আজানের সময় আমার জিনিসটা এই বিষয়টা মনে হয়েছে, মনে হচ্ছে চলো বাড়ি চলো, বাচ্চা নষ্ট করবো না। আমার বলে কাজটা ভালো হইলো না, কিন্তু আমি বললাম সব ভালো হয়েছে, বাচ্চা চলো, বাচ্চা নষ্ট করবো না, কিন্তু বাচ্চার বাবার কাছে আবার বাচ্চাটা দিও না, ও কয় না আমি দিব না। ও তখন মোটামুটি খুশি হলো, তখন বাসায় আসলাম, আইসা আবার বাচ্চারা নষ্ট করলাম না। আমি ছুটি আনছিলাম 3 মাসের, 1 থেকে 1.5 মাসের মতো থাকি, 1-1.5 মাস থাকার পর তখন আমি আবার চলে যাই বিদেশে। ওর বাচ্চা কিন্তু হয়ে যাবে, রিসেন্ট বাচ্চা হবে, তা আমি তখন চলে যাই। গেলে পর আমার মা ওর সাথে থাকে, অ্যান্ড এরকম করতে করতে আলহামদুলিল্লাহ ওর ঘরে একটা মেয়ে সন্তান হয়, আমার একটা মেয়ে হয়, এবং আমি মেয়েটার সুন্দর একটা নামও রেখে দিই বিদেশ থেকে। মেয়ের বাবা যেই হোক, আমার হয়েছে তো, আমার ঘরে হয়েছে আমার বউয়ের, আম্মারে বলে ওর দিকে খেয়াল রেখো, ও অন্য কোথাও কোনো কিছু করে কিনা। আম্মা বলে যে না, তুই দেশে আসার পর থেকে ও খুব ভালো হয়ে গেছে, এখন থেকে কারোর সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক নেই, কিছু নেই। তো এখন ওর ভিতর কিন্তু ওরে কিন্তু আমার খুব সন্দেহ, ওরে কিন্তু আমি বিশ্বাস করি না। যেহেতু ও এত বড় একটা কাজ করেই ফেলতে পারছে, আমি বিদেশ যাওয়ার পরে অন্য সন্তান পেটে নিছে এবং ওইটার আমি দুনিয়াতে আসছি, আগের মতো ওরে আর আমি টাকা ঢুকে দিই না, আগের মতো টাকা পয়সা দিই না। ও আমার বলে এখানে ব্যবসা পাইছি, ওইখানে ব্যবসা পাইছি, এখানে এই ব্যবসা করা যাবে, ওই ব্যবসা করা যাবে, তুমি টাকা দাও দোকান খুলি। আমার কথা হচ্ছে যে না, আমি আর দোকানপাট করবো না, আমি কিছু টাকা টুকু আমার যদি হয় তাহলে আমি গ্রামের দিকে জায়গা কিনবো, আমার নানার বাড়ির দিকে কিছু জায়গা কিনবো, জায়গা কিনে ওইখানে বাড়ি বানাবো, বানাই আমার মারে আর বউরে আমার বাচ্চা নেবে, ওইখানে চলে যাব। আমি আর ঢাকা শহরে থাকবো না, মানে আমার পরিকল্পনা এটা, ঢাকা শহরে কোনো ব্যবসা বাণিজ্য করবো না। মানে আমার যা টাকা ঢোকা, যা ক্যাশ ক্যাবিলিটি হয়েছে সব নিয়ে আমি গ্রামে চলে যাব, যার জন্য আমি ওর কোনো কথা শুনতেছি না। এমন করতে করতে আমি একটা পর্যায়ে ওরে বলেই বসলাম, যেহেতু ও সবসময় আমাকে ফোন দিয়ে জ্বালায় যে তুমি টাকা দাও, পয়সা দাও, আমি দোকান করব, ব্যবসা করব, এটা ওইটা। একটা সময় ওরে বলে দিলাম যে দেখো মারিয়া, তুমি যতই আমার টাকা পয়সা কথা বলো বা যতই কিছু বলো, এগুলো বলে আসলে মারিয়া কোনো লাভ নাই। আমি বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য, মানে শহরে কোনো ব্যবসা বাণিজ্য করবো না, আমি গ্রামের দিকে চলে যাব, গ্রামে গিয়ে আমি জায়গা কিনবো, জায়গা কিনে ওইখানে আমি বাড়ি বানাবো, প্রয়োজন আমি 2টা গরু পালবো, এবং আমি গরুর দুধ বাজারে গিয়ে বিক্রি করব, গরুর দুধ বিক্রি করে যে টাকা পাবো ওই টাকা দিয়ে আমি চলবো, তুমি আমারে অন্য কিছু বলে না। ও তখন বলে ও তুমি গ্রামে বাড়ি কিনবা, গ্রামে গরু পালবা, আর এই গরুর মল আমি পরিষ্কার করব, আমি অতটা নিচে নেমে যাই নাই। আর কথাগুলো শোনার পর আমি তখন চিন্তা করি, আরে তুই গার্মেন্টসে না চাকরি করতি, তুই গার্মেন্টসে চাকরি করতে আমার দোকানে আসার বাকি দেখাইতি, তুই আমার দোকানে একটা কর্মচারী ছিলি, আমার কারখানায় কর্মচারী ছিলি, সেখান থেকে তোর বিয়ে হয়েছে, তোর জামাই ভালো ছিল না, তোর বাচ্চা মারা গেছে, জামাইরে ছেড়ে দিছস, আমি এরকম একটা মেয়েরে বিয়ে করলাম, কইরা বউয়ের মর্যাদা দিলাম, আজকে তুই আমারে কষ্টে গ্রামে থাকতে পারবি না। এই মনে করেন স্বামী স্ত্রীর মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আমি ওর সাথে কথা বলি, এবং আমি তখন আমার আম্মার অ্যাকাউন্টে টাকা দিতাম, আম্মারে বলে কয়ে আমার একটা অ্যাকাউন্ট খুললাম, আমার নামে একটা অ্যাকাউন্ট খুললাম। আমার আম্মা মোবাইল চালাইতে পারে না আর কি, এবং গ্রামের মানুষ তো সিগনেচার আমার আম্মা খুব ভালো করে দিতে পারে না, কিন্তু মারিয়া সিগনেচার দেওয়াটা শিখাইছে। পরে মারিয়ার দিয়ে আমার আম্মার নামে একটা অ্যাকাউন্ট খোলাইছে, অ্যাকাউন্ট খোলাইয়া আমারে বলে দিয়েছে খবরদার, এবং ওই ইয়েরও বলে দিছি, মানে যিনি ম্যানেজার তারাও ফোন করে বলে দিছে যাতে আমার আম্মাকে চেক বই না দেয়, কারণ চেক বই দিলে আমার আম্মার কাছ থেকে সিগনেচার নিয়ে আমার টাকা নিয়ে যাবো। এই জন্য আমার অ্যাকাউন্ট হয়েছে ঠিক আছে, কিন্তু চেক বই আমি দিতে দেই নাই, চেক বই নাই। এবং ওই খরচের জন্য যা টাকা দরকার আমার ওরা যে থাকে ভাষা ভাড়া, তারপরে আনুষঙ্গিক খরচ আছে না, ওই খরচের জন্য আমি মারিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম। জাস্ট খরচের টাকাটা হয়তো মাসে 15,000 10,000 অতটুকুই, ভাষা ভাড়া দিত, তারপর আমার মা আরও খাইতো, ওইটুকুন ওই টাকাটাই দিতাম, বাড়তি একটা টাকাও দিতাম না। আর আমার মেয়েটা আছে, মেয়েটার খরচের জন্য আমি কিছু টাকা দিতাম, বাকি টাকা দিতাম না। আর বাকি সমস্ত টাকা আমি আমার আম্মার অ্যাকাউন্টে পাঠাইতাম। এখনও বিষয়টা বুঝে গেছে যে আমি আমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাই। ও আমার বলে তুমি তোমার আম্মার অ্যাকাউন্টে কেন টাকা পাঠাও, তুমি আমার অ্যাকাউন্টে কেন পাঠাও না, এইটা ওইটা অনেক কিছু আমারে বলে। বলার পরে একদিন ওর সাথে আমার খুব ঝগড়া হয়, ফোনে প্রচণ্ড রকমের ঝগড়া হয়। আমি ওরে মানে একদম বাংলা ভাষায় যত গালাগালি আছে সমস্ত গালাগালি করি, এবং ওরে বলি যে আমি দেশে এসে তোরা তালাক দিব, এই বাচ্চা তো আর আমার না, এ বাচ্চার বাবাকে আমি তাও জানি না, আমি দেশে এসে তোরা তালাক দিব, আমি তোর নিয়ে সংসার করবো না। এই কথাগুলো যেদিন বলি ওই দিন ও খুব রাগ করে আমার বলে তুই দেখিস আমি তোরে কী করি,
তুই দেখিস আমি তোরে কী করি, খালি এই কথাটাই বলো। আসলে কী করবে তা তো আর আমি জানি না ভাই। এই অবস্থার ভিতরে হঠাৎ করে ওই দিনটা গেল, তারপরের দিনে আমি ওর ফোন দিলাম, কথা বলতেছি। আমি বললাম মার কাছে মা নাই, মার কাছে আমি একটু মার সাথে কথা বলবো। ও বলে তোর মা গতকালকে রাতে পালাইছে। কি গতকালকে রাতে আমার মা পালাইছে, এগুলো কী কথা বলো? বলে গতকালকে রাতে তোর মা পালাইছে। আমি তো, তোর মা তো অনেক ভালা সতী, এখন এখানে অনেক পোলাদের সাথে তোর মার ওই ইটিস পিটিস আছে, তোর মা ঘর থেকে পালাইছে, গতকালকে রাতে সব কিছু লিয়া পালাইছে। আমার অ্যাকাউন্টে ওই সময় কিন্তু আমার প্রায় 9 থেকে 10 লাখ টাকার মতো আছে আমার অ্যাকাউন্টে স্টিল। ভাই আমার ভিতরে তখন কলিজার মধ্যে পানি নেই। আমি মনে করলাম ও মনে হয় আমার মাইরে ডেরে ফেলছে, মারিয়া আমার মাইরে ফেলছে, আমার মাইরে আমার অ্যাকাউন্টে টাকা লয়ে গেছে। আমি সাথে সাথে ব্যাংক ম্যানেজারে কল দিলাম, ম্যানেজারের নাম্বার ছিল আমার কাছে। আমার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা? উনি বলে হ্যাঁ টাকা আছে। আমার অ্যাকাউন্টে টাকার জন্য কেউ কিছু বলছে, আসছে? বলে না, আমার অ্যাকাউন্টে এত টাকা ছিল, অত টাকাই আছে। আমি তখন কিছু কী করা যায়? সারাটা দিন কাটলো। ওরে আমি তো আর আমার আম্মার সাথে তো আর এলাকার কারো সম্পর্ক নাই, বা আমার আম্মা তো শহরে থাকে, গ্রামেও থাকে না যে আমি অন্য কাউকে জিজ্ঞেস করবো আম্মু কোথাও গেছে কিনা। এখন একমাত্র মারিয়াকে জিজ্ঞেস করা ছাড়া আর বাড়িওয়ালাকে জিজ্ঞেস করা ছাড়া আমার আর কোনো কারণ নাই। কিন্তু বাড়িওয়ালার ফোন নাম্বার আমার কাছে নেই। আমি মারিয়ারে ফোন দিলাম বিকালবেলা, আম্মা কোথায়? বলে তোমার আম্মা আসে নাই। এইভাবে সারাটা দিন কেটে গেল, সারাটা রাত কেটে গেল। পরের দিন আবারও সকালবেলা মারিয়ার কল দিলাম, মারিয়া আমার আম্মা কই? বলে আমি কি জানি, তোমার আম্মা ভাইয়ে গেছে। না কাপড় চোপড় নিচে, বলে হ্যাঁ ঘর থেকে সব কাপড় চোপড় লইয়া পালাই গেছে, ভাইয়ে গেছে। 3 দিনের ভিতরে আমি তখন ফ্লাইট করি, এবং ফ্লাইট করি বলতে আমার কপিল আমাকে মানে খুব রাগারাগি, আমার সাথে অনেক রাগারাগি করে, উনি আমাকে ক্যান্সেল দিয়ে দেবে এরকম পর্যন্ত বলে। পরে আমি বললাম যে দেখ এই ঘটনা, আমার মারে পাওয়া যাচ্ছে না। ওই যদি বলতাম বউ পাওয়া যায় না, তো কিন্তু কপিল রাগ করতো না, ছুটি দিত। মানে যখন বলছি মারে পাওয়া যায় না তখনও দেয় না। মানে ওদের দেশে মায়ের প্রতি অতটা টান ভালোবাসা নাই, মানে মায়ের কোনো গুরুত্ব নাই, কিন্তু বউর গুরুত্ব আছে। বউর কিছু হইলে সাথে সাথে ছুটি দিয়ে দেবে, যে তুই দেশে যা, কিন্তু মায়ের কিছু হইলে ছুটি দেয় না। ওই যে রাগারাগি করে পরে আমি তখন দেশে আসলাম। দেশে আসার পরে বাসায় আসলাম, আসার পর দেখি যে ও মেয়ে নিয়ে খুব সুখে আছে। আমি বললাম যে আমার মা কই? ও বলে তুমি দেশে আসলা, এর আগের বারেও দেশে আসলা, আমার জানাইলা না, শোনাইলা না, বললা না, এবারেও হুট করে দেশে চলে আসলা, আমার মা কই? ও বলে আমি জানি না। আমি বললাম দেখো মারিয়া, আমার মা অনেক কষ্ট করছে আমাদের জন্য, আমার জন্য। ছোটোবেলা থেকে আমার মা কোনো সুখ পায় নাই, শান্তি পায় নাই। 10-11 বছর বয়স আমার বাপে কিডন্যাপ করে নিয়ে আমার মায়ের বিয়ে করছে। আমার মারে কই লুকাইছো? ও তখন আমার বলে আমি তোমার মায়ের লুকাইবো? মানে এটা কোন ধরনের কথা বলো? তোমার আম্মা অমুক লোকের সাথে কথা বলতো, তমুক লোকের সাথে কথা কইতো। আমার আম্মা তো মোবাইলে চালাইতে পারে না, আমার আম্মা তো মোবাইল ফোনে চালাইতে পারে না, অমুক লোকের সাথে তমুক লোকের সাথে আমার আম্মা কীভাবে কথা বলবে? কিসব উল্টাপাল্টা কথা বলতেছে। আমারে বলে তোর মা ভালো ছিল না, তোর মা চরিত্রের সমস্যা ছিল, তোর মা এই, তোর মা সেই, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা ও আমার কাছে এগুলো বলতেছে। পরে আমি কই তুমি বলবো না আমার মা কই গেছে? বলে আমি জানি না। তোর মা কই গেছে? আমি জানি না। এরকম করে একদিন কাটলো, আমি আসি 2 দিন পরে। ও তখন আমার বলে তুমি তো আমার টাকাই দাও না, আমার পয়সাই দাও না, টাকা দাও না, টাকা দাও তোমার আম্মার অ্যাকাউন্টে, তুমি জানো তোমার আম্মা কই গেছে, আমি কেমনে জানি? যেহেতু ব্যাংক থেকে আমার আম্মার টাকাগুলোও নেওয়া হয় নাই, এবং তাইলে আমি ভাবছি যে আমার আম্মারে কী জানি কী করছে নাকি। আমি তখন খুব ভয় পাই। এবং 2 দিন পরেও তখন সকালবেলা ও বলে আমি একটু আসতেছি, মেয়েরে রাইখা। আবার আমার বাসাটা কাজের মেয়েও ছিল, কিন্তু কাজের মহিলা ছিল আর কি। তো ওই মহিলাও কিন্তু আমার ওই মরিয়মের পক্ষে, মরিয়ম যা বলবে তাই, আমার মায়ের পক্ষেও না, আমার পক্ষেও না। মহিলাটারও গোপনে জিজ্ঞেস করি যে আমার মা কই গেছে, জানেন কি না বা কিছু? উনি বলে না আমি জানি না। বাচ্চাটা রাইখা মরিয়ম সকালবেলা, মারিয়া সকালবেলা বেরিয়ে গেল। তা কোথায় গেল আমি কিন্তু জানি না। দুপুরের দিকে আসছে, এসে গোসল টোসল করছে, একদম ফ্রেশ, ভালো। মাঝে মাঝে বেরিয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বেরিয়ে যায়। এখন বের হইয়া কই যায় এটা তো আর আমি জানি না। একদিন ভাই আমি ওর পিছিয়ে গেছি, বাসা থেকে বের হয়েছে, আমিও পিছিয়ে গেছি। তারপর দেখুন আবাসিক হোটেলে ঢুকছে, একটা আবাসিক হোটেলেও ঢুকছে, এবং এই হোটেলটার ভিতরে দেহ ব্যবসা চলে আমি জানি। হোটেলের ভিতরে ঢুকছে, 2 ঘন্টার মতো ছিল, আবার চলে আসছে। ওরে কে জানে ফোন করলে ও যায়, এবং এক হোটেলে না, ঢাকা শহরের প্রায় বিভিন্ন হোটেলেও যায়। তখন আর আমার বুঝতে বাকি নাই যে ও আসলে মূলত কি করে। এবং ওইখানে ব্যবসাও ধরছে, 2-3টা দোকানও শেয়ারে নিছে, অনেকের সাথে ব্যবসা বাণিজ্য করতেছে। ওর অ্যাকাউন্টে আমার চেয়েও বেশি টাকা, মানে আমার কাছে যা টাকা আছে তার 3 ডাবল টাকা ওর কাছে।
যাই হোক ভাই, ও দেহে ব্যবসা করুক, যা মর্দ তাই করুক, এইসব নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। এইসব নিয়ে আমি কিছু বলতেও চাই না। আমার দরকার আমার মায়ের। আমার মা কই গেছে, আমি মারে পাইলেই খুশি। আমার ও কী করলো, দেহ ব্যবসা করলো না কী করলো, এগুলো আমার জানা দরকার নেই। অনেক ছেলেদের সাথে ওর কথা বলা স্টাইল, অনেক ছেলে ওর সাথে কথা বলে, অনেক ছেলের সাথে ওর সম্পর্ক, হাজারো ফোন ওর মোবাইলে আসে আমি দেখি। কি বলবো আসলে, বলার মতো তো ভাষা নেই। যে বাচ্চাটারে কোলে নিয়ে বসে আছে, যে বাচ্চাটার আদর করতেছে, এই বাচ্চাও তো আমার না, এটাও তো আমার বাচ্চা নাকি। তারপরও তো ওই বাচ্চারে আমি শহরে মাইনে নিছি। তো এখনও দেহ ব্যবসা করবে, কার সাথে ঘুমাবে, কী করবে, এগুলো জানি তো আমার লাভ নেই। কারণ তো শুরু জন্ম থেকেই খারাপ, তো এরা আমি খারাপ আর ভালো হইব কেমনে। কিন্তু আমার মাকে, আমার মারে তো লাগবো। এরকম করে ওরা ইনকোয়ারি করতেছি প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। 1টা মাস আমি মায়ের কোনো সন্ধান পাইনি। আমি আমার মায়ের ছবি পর্যন্ত প্রিন্ট আপ করে আমি নিজে হাইটা ছবি বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগাইতাম, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় লাগাইতাম। কোনো জায়গায় আমি কিছু করতে পারি নাই, কোনো জায়গা থেকে কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এভাবে একদিন আমার কাছে মনে হইলো, মানে ওর কথা, মানে মারিয়ার কিছু আলাপ আলোচনায় বা মারিয়ার কিছু কথাবার্তায় আমার কাছে কেন জানি মনে হলো যে আমার মারি লুকিয়ে রাখছে। একদিন সকালবেলা দিলাম মাইর, তুই কী করস আমি জানি না, তুই দেহ ব্যবসা করস, তুই বিভিন্ন হোটেলে যাস, তুই আমার সংসার করস, এরপরে আবার বিভিন্ন হোটেলে যাস, তুই এত খারাপের খারাপ। ওই আমার বলে, তুই আমার টাকা দেস না, আমি কী করবো? তুই ঘর ভাড়ার জন্য যা টাকা তা টাকাই দেস, বাড়তি আমি একটা মেয়ে মানুষ, আমার কত খরচ লাগে, তুই কি আমার খরচের টাকা দেস? তুই আমার কোনো টাকা দেস না, আমি টাকা পাবো কই? আমি আমার হাত খরচের টাকার জন্য এই কাজ করি। মারছি, কিন্তু মায়ের খেয়েও আবার এই সেম কাজ আমার ফাঁকি দিয়ে, আমার চোখ ফাঁকি দিয়ে আমি ওর 2-3টা হোটেলে যাই, ওরা ধরছি পর্যন্ত হাতে নাতে। কিন্তু কি এরপরে আবারও যেই সেই বিভিন্ন বিদেশি ছেলেদের সাথে কথা বলে। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, ওর টাকার অভাব নাই, ও হাতে পায়ে স্বর্ণ গয়না, মানে কি যে একটা অবস্থা ওর, দেখলে মনে হয় মানে রাজরানী। টাকা পয়সার কোনো অভাব ওর কাছে নাই। ওর মানে কচু পাতার মতো টাকা উড়াইতে আসে। ও যখন যা করছে আমার সামনে, ও যে ফোন ব্যবহার করে, আমার মনে হয় আমি যদি আরও 10 বছরও বিদেশ করি, আমি এরকম একটা মোবাইল ফোন কিনতে পারবো না। তো ওর হাতে এত দামি একটা ফোন, স্বর্ণ গয়নার কোনো অভাব নাই, কিন্তু কোনোভাবেই তো পাই না। পরে ওইখানে ওর একটা মেয়ে বান্ধবী আছে, ওই বান্ধবীটার সাথে ওর চলাফেরা, মোটামুটি বান্ধবীটা ওর সম্বন্ধে জানে বা ওর সাথে একটু চলাফেরা করে। মেয়েটা গার্মেন্টসও চাকরি, তো মেয়েটার বিয়ে হয়েছে, হাজব্যান্ড আছে, মেয়েটা সংসার করে, মেয়েটা ভালো। মেয়েটার নাম আমি বলতে চাই না। একদিন আমি মেয়েটারে গিয়ে ধরছি, ধরে কান্নাকাটি করতেছি, বোন আমার মনে হয় তুমি জানো মারিয়া যে এগুলো করতেছে আমার মারে কই রাখছে, তুমি জানো তোমার মারিয়ার সাথে সম্পর্ক ভালো, মারিয়ার সাথে তোমার কথাবার্তা হয়, মারিয়া তোমার অনেক বুঝে, তুমিও মারিয়ারে বুঝো। তোমার কাছে বোন আমার আবদার, তুমি আমার বলো আমার মাটারে কই লুকেছে, আমার মারে তো পাইতেছি না। পরে মেয়েটার কাছে কান্নাকাটি করার পরে মেয়েটা আমার বললো, ভাই রে কী আর বলবো, দুঃখের কথা। আপনি মারিয়ারে বললেন না, যদি আপনি মারিয়ারে বলেন তাহলে আমার স্বামীর সংসারটা আমি করতে পারবো না। ওর সাথে বাংলাদেশের বড় বড় লোকদের সাথে হাত আছে, মানে অনেক বড় বড় লেভেলের লোকদের সাথে হাত আছে। ওর একটা ফোনে আমার স্বামীটারে মেরে ফেলবে এবং আপনিও তুলার মতো উড়ে যাবেন। যদি বাঁচতে চান আপনি আপনার গ্রামে চলে যান, আপনার গ্রাম যেখানে সে জায়গায় আপনি চলে যান, আপনি এখানে এই শহরে থাইকেন না। আর আপনার মা, আপনি ওরে কয় মাস টাকা দেন নাই, ওই প্রতি মাসে আপনার কাছ থেকে হিসাব করছে যে কত টাকা ওরে আপনি দেন নাই। আপনি ওরা টাকা না দিয়ে আপনার মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন, আপনি ওরে যত বছর টাকা দেন নাই, প্রতি মাসের হিসাব কইরা যে টাকা আসছে ওই টাকাতে ও আপনার মারে বিক্রি করে দিছে। আমি বললাম, মারে বিক্রি করে দিছে মানে? বলে হ্যাঁ, আপনার মায়েরও একটা হোটেলে বিক্রি করে দিছে। কি গো, আমার মায়ের হোটেলে বিক্রি করেছে? বলে হ্যাঁ। ওরে আপনি টাকা দেন নাই, প্রতি মাসে কত টাকা আপনি ওরে হিসাব করি ও এত টাকা আসছে, আপনার মারেও বিক্রি করে দিছে। এবং আপনার মারে যেখানে বিক্রি করছে ওইখান থেকে ও প্রতি মাসে প্রতি মাসে ও টাকা পায়। আপনার মায়ের থিয়া ও খারাপ কাজ করায়। পরে বললাম আমার মা কোন জায়গায় আছে? পরে আমাকে একটা হোটেলে কথা বলো, যে এই হোটেলে আছে ওইখানে গেলে পাবেন। ওর বাসা থেকে বের হয়েছি দিনের 2টা বাজে বের হইয়া এক গ্লাস পানিও মুখে দিই নাই, একটা সিনজি নিয়ে ডাইরেক্ট ওই হোটেলের সামনে গেছি।
হোটেলের সামনে যাইয়া, এই হোটেলটা এমন একটা হোটেল, ওইটার ভিতরে আপনি মানে ঢুকার সময় আপনাকে চেক করে ঢুকায়, আপনি কোনো কিছু ক্যামেরা ট্যামেরা অস্ত্র টস্ত্র নিয়ে ঢুকেন কিনা, আবার বেরোয়ার সময় চেক করে ঢুকায়। এবং ওইখানে যে মানে মেয়েগুলো সবগুলোর এরকম মানে জোর করে রেখে কাজ করায়, মানে অবৈধভাবে কাজ করায়, এগুলো সব কিনে আনা মেয়ে। ওদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না, এবং যারা ওদেরকে এখানে দিয়ে যায় টাকা তাদেরকেই দেয়। যে খুঁজতেছি, এখানে মনে হয় কম করে হইলো 200-300 মহিলা আছে, 200-300 মেয়ে আছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একজনে আমার দেখে দৌড় দিছে, মুখে হাত দিয়ে দৌড় দিছে। মা তো, আমি পিছন থেকে দেখে চিনে গেছি এটা আমার মা। দৌড় দিয়ে গেট পর্যন্ত চলে এসে মানে গেটে এসে ধাক্কাধাক্কি করতেছে, আমি দোতলা থেকে দেখতেছি। এবার আমিও উপর থেকে দোতলায় থেকে দৌড় দিয়ে এসা মা গুকে জড়ায় ধরছে। উনি মুখ লুকে রাখছে, মা, ও মা। চিৎকারের সাথে আমারে আর মারা তখন একটা রুমের ভিতরে ঢুকাই ফেলছে। ঢুকে একটা লোক এসে আমার পিটাতে শুরু করছে। এই তিনি কি শুরু করছিস? কারে মা ডাকতেছ? এখানে মাগির কারখানা, এখানে কারে মা ডাকস? সেটা আমার মা। মা তখনও মুখটা ঢাইকা রাখছে। আমি বলি, মা, ও মা। মারে দিয়ে দে। ওরা বলে কিনছি, 3 লাখ টাকা দিয়ে কিনছি। বলি 4 লাখ টাকা দেবো, আমার মারে দিয়ে দে। দিয়ে টাকা দিল হয়ে যা। ওইখানে বৈশা ফোন দিয়া টাকা আনাইছি। টাকা আনাইয়া টাকা দিয়া প্রায় 3-4 ঘন্টা এখানে থাইকা পরে মারে বাইর করে লয়ে গেছি। একটা সেকেন্ড আর ওইখানে থাকি নাই। মারে বিয়ে করছি, কইরে টিকিট মানে এই বাসের টিকিট কাটছি, এটা নানার বাড়িতে আসছে। নানার বাড়িতে আসার পরে নানা এর মাঝে নানা মারা গেছে, নানি আছে, নানির অনেক বয়স হয়েছে। আমার একটা খালা আছে, খালাটা মোটামুটি ভালো আছে। খালা বাড়িতে গেছি, আপনি আমার মারে রাখেন, মাস শেষ আপনার কত টাকা দেওয়া লাগবে আপনি বলেন, আমি আপনি দিব। খালা বলে টাকা লাগবে না, আমার বোন আমার কাছে থাকবো। তারপরে মায়ের ওই খালার কাছে রাইখা 2017 সালে মার্চ মাসে আমি আবার সৌদি আরবে আসি। সতেরো থেকে 18 গেল, 19 গেল, 20-এ আমার মায়ের করোনা হয়। আমি আর দেশে আসি নাই। করোনা হইল, করোনায় ধরলো। করোনা হইলে পরে আমার মা 2020 সালের নভেম্বরের দিকে মারা যায়। নভেম্বরে মারা যায়। তখন তো ফ্লাইট বন্ধ, সব কিছু বন্ধ, আর আসতে পারি নাই। পরে 21 সালের দিকে বাংলাদেশে আসি। মায়ের কবর জিয়ারত করি, কান্নাকাটি করি, এবং মায়ের যেখানে কবর দিছে এটার পাশে আমি ছোটোখাটো করে একটা মসজিদ তৈরি করি নিজের টাকায়। একটা মসজিদ তৈরি করি। এখন মোটামুটি মসজিদ, এখন একটা মাদ্রাসাও করছি, একটা মাদ্রাসাও আছে, একটা মাদ্রাসাও তৈরি করছি। মসজিদ মাদ্রাসা দেখাশোনা করার জন্য হুজুর রাখছি। 21 সালে আমি পুনরায় মায়ের কবর জিয়ারত করি, সব কিছু করে আমি আবার চলে আসি বিদেশে। 22 সাল 23 সাল এখন চলতেছে, আমি আর যাই না বাংলাদেশে। এ পর্যন্ত আমার বউ মারিয়া কই আছে, কার সাথে আছে, এর কোনো খোঁজখবর আমি আর নেই নাই। এই সাবজেক্ট আমি এখানে বাদ দিয়ে দিছি। খালাম্মার সাথে কথা বলি, নানি আছে, নানির সাথে কথাবার্তা বলি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ 2 বার বড় হজ করছি এবং 4 বার ওমরা করছি। সৌদি আরবে আছে, একটা কোম্পানিতে চাকরি করতেছি, ভালো আছি। বেশ কিছুদিন ধরে আপনার গল্পগুলোকে শুনতেছি, ভালো লাগতেছে। প্রতিটা রাতেই কাজ শেষ করে বাসায় যাই, গিয়ে
হেডফোন কানে দিয়ে নীরবে আপনার গল্পটা শোনার পরে চোখটা বন্ধ করে ঘুমাই। ভালো লাগে। আপনার কাছে অনুরোধ করবো, আপনি গল্প বলা কখনো বন্ধ করেন না। আমার মতো হাজারো প্রবাসীর ঘুমের ঔষধ আপনার এই গল্পগুলো। হাজারো প্রবাসী আপনার এই গল্পগুলো শুনে বেঁচে আছে। গল্পগুলো বলা কখনো বন্ধ করবেন না। ভালো থাকেন আপন ভাই, সৌদি আরব থেকে শান্ত। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই বর্তমান সৌদি প্রবাসী শান্তর জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। কি আর বলবো এই গল্পের কথা। এই গল্পের প্রসঙ্গে বলার মতো আমার কোনো ভাষা নাই। শুধু একটা কথাই বলবো যে মারিয়া আজকে তার শাশুড়িকে পতিতালয়ে বিক্রি করে দিল। সে মারিয়াও কোনো একদিন শাশুড়ি হবে। মারিয়ার থেকেও বেশি অপরাধ যে বৌমাগুলো করছেন, মারিয়ার চেয়েও কম অপরাধ যে বউগুলা করছেন, মনে রাখেন আপনারাও কোনো একদিন শাশুড়ি হবেন এবং আপনার সন্তানের ঘরেও কোনো একদিন আপনার বৌমা আসবে। গ্রামের বাড়িতে খেয়াল করে দেখবেন যে কৃষক জমি খনন করে কোদাল দিয়ে মাটি কাটে, মাটির চাকাগুলা এরকম কূপ দিয়ে উঠানোর পরে কোদালের পিচ দিয়া বাড়ি দিয়ে আবার ওইখানেই ভেঙে ফেলে। এটা ভাঙার জন্য উপরে আনে না, ওইখানেই ভাঙে। তাও দুনিয়ার বিচার আল্লাহ দুনিয়াতেই করবে। ভুলে যায়েন না, আপনি একদিন শাশুড়ি হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।